আচ্ছা, আলহামদুলিল্লাহ। তোমরা বলতেছো যে সাউন্ড ক্লিয়ার আছে, একজন তো বলতেছে আজকে একটু বেশি ক্লিয়ার। যাক, বেশি ক্লিয়ার হলে মানে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আহ, আমরা জয়েন করেছি এখন পর্যন্ত কতজন? 70 জন। আচ্ছা, তোমাদের জন্য সময় নিলাম যাতে তোমরা 100+ জয়েন করতে পারো, কিন্তু জয়েন দেখতেছি 70 জন। হোয়াট এন আয়রনি আসলে। হ্যাঁ। আচ্ছা, তোমাদের জন্য হচ্ছে মূলত আমি জুমটা একটু সময় নিয়েছিলাম, ওইখানে কিছু মেকানিজম করে প্রিমিয়াম ভার্সন নেওয়ার চেষ্টা করতেছিলাম। যদিও আহ, হ্যাঁ, আমাকে ঝাপসা দেখাচ্ছে কারণ আমি আসলে ঝাপসা করে রাখছি ভিডিওটা। খুব একটা ঝাপসা দেখানোর কথা না, মোটামুটি ঝাপসা করে রাখছি। আমাকে আহ, আহ, আচ্ছা, সাইফুল্লাহকে দেখা যাচ্ছে। সাইফুল্লাহ, দেখা গেছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু বেশি দেখা যাওয়া ভালো না, ঠিক আছে? আমরা ভিডিও গুলো অফ করে রাখি, ঠিক আছে? আমরা ভিডিও গুলো অফ করে রাখি। আচ্ছা, আর আমার ভিডিও কি অফ করে ফেলবো কিনা, তোমাদের মতামত, ঠিক আছে? আমার ভিডিও থাকলে ভালো হয় না না থাকলে ভালো হয়? তোমরা যেটা বলো, ঠিক আছে? যদি মনে হয় যে আমার ভিডিও অফ করে ফেললে ভালো হয়, তাহলে আমার ভিডিও অফ করে ফেলবো। আচ্ছা, থাকলে ভালো বলতেছো। ওকে, ওকে, ওকে। আমরা আজকে মূলত এই ফ্রি ক্লাসটায় মাদার মাদার ইন ম্যানভিলে, দেখো আমি অলরেডি লিখে রাখছি আমার যে হচ্ছে বইটা, সেই বইটা আমি অলরেডি লিখে রাখছি যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই জন্যই মূলত আমরা এই ফ্রি ক্লাসটা মূলত এটা দিয়ে শুরু করেছি, এবং এই ক্লাসে আমরা চেষ্টা করব আহ, এমন ভাবে এমন ভাবে আজকে প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করব যেন হচ্ছে এই অধ্যায়ের উপরে, এই গল্পটার উপরে আমাদের আজকের ক্লাসের বাইরে যেন আর কোনো সময় দেয়া না লাগে, ঠিক আছে? আজকের ক্লাসে যেন হচ্ছে একটা পরিপূর্ণ প্রিপারেশন হয়ে যায় এটা থেকে, এমসিকিউ প্লাস রিটেন, ঠিক আছে? এবং বড়জোর আমরা সর্বোচ্চ হয়তো বা যে রেকর্ডটা থাকবে, সেই রেকর্ডটা হয়তো বা একবার একটু দেখে নিতে পারি রিভিশনের জন্য, ঠিক আছে? যাতে এখানে আর সময় নষ্ট না করা লাগে আমাদের, এইটা আমরা এইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব। তো আমরা ক্লাস শুরু করতে করতে আমাদের 10:30 বেজে গেছে। অ্যাজ আর্লি এস পসিবল আমরা এগিয়ে যাই। এই গল্পটা হচ্ছে খুবই বিখ্যাত একটা গল্প, এবং আমরা সবাই জানি যে এটার লেখকটা মূলত কে। এটার লেখকটা হচ্ছে মার্জুরি কিনান রলিংস, তাই না? মার্জুরি কিনান রলিংস হচ্ছে এটার লেখক। তো আহ, এই রলিংস এর সম্পর্কে কিছু তথ্য দেয়া আছে, দেখো। কিছু তথ্য দেয়া আছে, এই তথ্যগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। এইখানে আমাদের লেখক পরিচিতি সম্পর্কে তেমন কিছু আসলে আসার সম্ভাবনা নাই। তিনি কত সালে জন্মগ্রহণ করছে, তারপর হচ্ছে কোথায় জন্মগ্রহণ করছে, এগুলো আসলে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না। তারপর হচ্ছে এখানে একটা কথা বলা আছে, শি ওয়ান এ প্রাইজ অফ $2 ফর এ শর্ট স্টোরি পাবলিশড ইন দ্য ওয়াশিংটন পোস্ট ইন 1907। 1907 সালে একটা আহ, ছোট গল্প পোস্ট করে সে $2 ইনকাম করেছিল, ঠিক আছে, 1907 সালে। এটা দেয়ার আসলে কারণটা হচ্ছে এটা বোঝানোর জন্য, তার ইফেক্টিভনেসটা বোঝানোর জন্য, মূলত ইফেক্টটা বোঝানোর জন্য। 1907 সালে, তার মানে 117 বছর আগে সে বর্তমান টাকার হিসেবে 240 টাকা পেয়েছিল। বর্তমান আমাদের দেশে টাকার হিসেবে 240 টাকা, আরো 117 বছর আগে, ঠিক আছে? তো আই থিঙ্ক তোমরা কেউ কেউ হয়তো ইমাজিন করতে পারতেছো, ঠিক আছে, 117 বছর আগের 240 টাকা বর্তমানে আসলে কত টাকা হতে পারে, ঠিক আছে? এটা ধারণা করলে কিন্তু বোঝা যায় যে সে হচ্ছে একটা খুব বেশি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু সেই সময় ছোট একটা গল্প লিখে আর্ন করতে পেরেছিল। এটা দিয়ে আসলে বোঝানো হচ্ছে তার আসলে জনপ্রিয়তাটা এবং তার লেখার মানে লেখার গুরুত্বটা, ঠিক আছে, এটা বোঝানো হয়েছে। তো এখান থেকে আমরা গ্রামাটিক্যাল কিছু বিষয় আমরা একটু শেখার চেষ্টা করব, খেয়াল রাখার চেষ্টা করব। যেমন দেখো, আহ এখানে একটা সেন্টেন্স দেয়া আছে যে শি অ্যাটেন্ডেন্ট শি অ্যাটেন্ডেন্ট দ্য ইউনিভার্সিটি, ঠিক আছে? শি অ্যাটেন্ডেড দ্য ইউনিভার্সিটি, অ্যাটেন্ডেড এর পরে মানে কোথাও জয়েন করার ক্ষেত্রে অ্যাটেন্ডেড এর পরে কোনো প্রিপোজিশন বসে না, এটা আমরা খেয়াল রাখবো, ঠিক আছে? সে ইউনিভার্সিটি জয়েন করেছিল, কোন ইউনিভার্সিটি? উইসকনসিন, ইউনিভার্সিটি অফ উইসকনসিন, ওয়ার শি রিসিভড হার ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি ইন ইংলিশ
মানে সে ইংলিশে অনার্স করা আহ, একজন ব্যক্তি। সে ম্যারিড চার্লস রলিংস। সে আর একটা রাইটারকে সে ম্যারিড করেছিল। গুরুত্বপূর্ণ কিছু না। দ্য কাপল মুভ টু নিউ ইয়র্ক, নিউ ইয়র্কে আসছিল। ওয়ার দে ওয়ার্ক অ্যাজ জার্নালিস্ট ফর ভেরিয়াস নিউজ পেপার্স। তারা সেখানে বেশ কিছু নিউজ পেপারে কাজ করেছিল একত্রে। ইন 1933-তে দেখো কি হয়েছে। দ্য কাপল ডিভোর্সড, মানে এই যে ডিভোর্সের যে কাহিনী আমেরিকাতে 117 বছর আগে থেকেই। হ্যাঁ, এগুলা খুব অ্যাজ ইউজুয়াল ছিল। এবং দেখো 1941 সালে এসে সে আবার বিয়ে করছে নতুন আরেকজনকে, নর্টন বাস্কিন নামে একজনকে, এবং সে ছিল একজন হোটেল ওনার। ফ্লোরিডাতে সে ছিল। এবং ই লিভড উইথ হিম আনটিল হার ডেথ, এবং মৃত্যু পর্যন্ত সে তার সাথে বসবাস করছে। তারপর দেখো কি বলতেছে যে রলিংস ওয়াজ কনসিডার্ড, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা এইটা একটু ভালোভাবে খেয়াল করব। তোমাদের যদি মনে থেকে থাকে, আমি গ্রুপে একটা কোশ্চেন করেছিলাম কিন্তু এটা নিয়ে, তাই না? যে কনসিডারের পরে কি হয় না, অ্যাজ হয় না। ঠিক আছে, তো ওই নিয়মটাই দেখো এখানে বলা হয়েছে, যে রলিংসকে কনসিডার করা হতো কি হিসেবে, এ রাইটার অফ লোকাল ও রিজিয়নাল লিটারেচার, মানে স্থানীয় অথবা আঞ্চলিক আঞ্চলিক সাহিত্যের লেখক হিসেবে তাকে বিবেচনা করা হতো। তার মানে সে লোকাল নিয়ে লিখতো, উইচ ফোকাসেস অন এ পার্টিকুলার জিওগ্রাফিক্যাল সেটিং অফ রুরাল সাউদার্ন ইউএস। রলিং এর বেশিরভাগ লেখা ছিল দক্ষিণ আমেরিকার কে কেন্দ্র করে। ঠিক আছে, অলদো হার স্টোরিজ আর বেসড অন দ্য সিমিংলি সিম্পল লাইফস অফ রুরাল পিপল, যদিও তার বেশিরভাগ আসলে গল্পগুলো হচ্ছে খুবই সাধারণ জীবনযাপন, গ্রামের পিপলদের খুব সাধারণ জীবনযাপন নিয়ে। হার থিমস আর ইউনিভার্সাল, সো এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই লাইনটা গুরুত্বপূর্ণ। আহ তার থিমসটা দেখো, থিমসটা বলতেছে ইউনিভার্সাল, মানে যদিও সে একটা অঞ্চলকে কেন্দ্র করে লিখতো এবং গরিব দুঃখী মানুষের কথা চিন্তা করে লিখতো, সেই তবুও তার থিমসটা ছিল ইউনিভার্সাল। মানে থিমসটা, মানে তার লেখার এরিয়াটা ছিল সারা বিশ্বব্যাপী, তার লেখার ইফেক্টটা ছিল সারা বিশ্বব্যাপী। ওকে, দ্যাটস এনাফ ফর হার। এখানে লেখক লেখিকা সম্পর্কে এর বাইরে আর কিছু লাগতেছে না। নিচে একটা লাইন আছে দেখো, যে সে মারা গিয়েছিল আসলে মূলত কিভাবে, সেরেব্রাল হেমোরেজ অন December 14। রক্তক্ষরণে, মূলত মস্তিষ্কের, মেবি আমি যতদূর মনে পড়ছে, সেরেব্রাল মানে হচ্ছে মনে হয় মস্তিষ্কের রক্তক্ষরণ। ঠিক আছে, আমি ভুলও হতে পারি, আই এম নট শিওর আসলে। সেরেব্রাল আমার যতদূর মনে পড়তেছে, তোমরা কেউ জানো মানে শিওর জানলে একটু আমাকে জানাবা। ঠিক আছে, চ্যাটে, যে সেরেব্রাল হেমোরেজটা আসলে আমি যেটা বলেছি সেটা ঠিক আছে কিনা, নাকি অন্য কিছু। ঠিক আছে, আচ্ছা, 1953 সালে 14 তারিখে মারা গিয়েছে। আহ এবং আহ এরপর দেখো ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি, আমরা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিতে এট এ গ্লান্স একটু দেখে নিব এইখানে কিছু আছে কিনা খেয়াল করার মতো। বলতেছে হোয়াট ইজ অ্যান অরফেনেজ, এতিমখানা আসলে কি, হোয়াট কাইন্ডস অফ ফিলিং ডু অরফেন্স হ্যাভ টু ডিল উইথ, কি ধরনের আসলে আহ অভিজ্ঞতার মধ্য দিয়ে এতিমদেরকে যেতে হয়। তার মানে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি পরে আমরা বুঝতে পারতেছি যে এই যে গল্পটা, এই গল্পটা মূলত মেবি একজন ওরফেনকে নিয়ে। ঠিক আছে, মেবি একজন ওরফেনকে নিয়ে, এবং সেই ক্ষেত্রে ওরফেনের আসলে কি কি বিষয়গুলা ফেস করতে হয়, এই বিষয়গুলো নিয়েই হয়তো বা। ঠিক আছে, আচ্ছা, তো আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে কিনা প্লিজ একটু, মানে গল্পটা কি দেখা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। না, আমার এখান থেকে হঠাৎ করে চলে গেছে, এই জন্য বলতেছি যে তোমরা দেখতে পাচ্ছ কিনা। এখান থেকে চলে গেল কি জন্য বুঝলাম না। আচ্ছা, একটা মিনিট, আমি একটু সময় নিচ্ছি, এখানে একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে।
আচ্ছা, আবার একটু আমি কোশ্চেন করতেছি, দেখা যাচ্ছে কিনা এখন, দেখো তো। এখন কি দেখা যাচ্ছে? ওকে, দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা গল্প শুরু করি, ঠিক আছে। গল্পের আগে আমাদের এই যে সাহিত্য সম্পর্কে কিছু তথ্য দেয়া আছে। তথ্য বলতে এইখানে এই যে পয়েন্ট অফ ভিউ সম্পর্কে কিছু ধারণা দেয়া আছে এখানে। সিম্পলি পয়েন্ট অফ ভিউ যেটা, যে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ একটা বিষয় বলা আছে, দেখো, ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ। ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ মানে কি, যেটা লেখক নিজে জড়িত থাকে, আই অথবা উই যেখানে থাকে, যেখানে ওই যে আহ, নিজে জড়িত থেকে যেখানে লেখে সেটা হচ্ছে আই, উই যেটা থাকে সেটা হচ্ছে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ। আর আরেকটা হচ্ছে থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ। দেখো এখানে লেখা আছে দ্বিতীয় লাইনের শেষে, ওয়েন এ স্টোরি ইজ টোল্ড ফ্রম এ থার্ড পার্সন, থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ, তার ন্যারেটর ইজ নট ইনভলভ। তখন ন্যারেটর আসলে ওই গল্পের সাথে, মানে লেখক আসলে গল্পের সাথে, অ্যাকশনের সাথে জড়িত থাকে না। তখন সে সাধারণত হি, সি, দে এগুলো ব্যবহার করে, আই অথবা উইর বদলে, ঠিক আছে। এটা খুব সহজ একটা বিষয়, আমাদের এমসিকিউ তে আসতে পারে, ঠিক আছে। ফার্স্ট পার্সন ন্যারেটিভ অথবা থার্ড পার্সন ন্যারেটিভ, সেকেন্ড পার্সন ন্যারেটিভ হয় না লিটারেচারে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, এখানে তোমাকে একটা কোশ্চেন করছে, অ্যাজ ইউ রিড এ মাদার ইন ম্যানভিল, ডিসাইড হুইচ পয়েন্ট অফ ভিউ ইজ ইউজড বাই দ্য ন্যারেটর। তো এই যে এই ধরনের কোশ্চেন থাকলেও থাকতে পারে যে মাদার ইন ম্যানভিলে কোন ধরনের পয়েন্ট অফ ভিউ ইউজ করা হয়েছে। আমরা গল্প পড়লে দেখবো যে এখানে লেখিকা নিজে জড়িত ছিল, তো ওইটা ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে। আর এখানে দেখো সেটিং এর একটা সংজ্ঞা দেওয়া আছে, সেটিং। এই সেটিং বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং মাঝে মধ্যে আমাদের এমসিকিউ পরীক্ষাগুলোতে থাকে সাধারণত। সেটিং কাকে বলে মূলত? সেটিং বলে, দেখো এখানে বলা আছে, দ্য সেটিং অফ এ স্টোরি অর নোভেল ইজ দ্য প্লেস এন্ড টাইম, ঠিক আছে। মূলত সময়কে এবং স্থানকে মূলত সেটিং বলে। যেই সময়কে নিয়ে, যে স্থানকে নিয়ে মূলত গল্পটা আহ লেখা হয়েছে, গল্পটা মূলত গতি পেয়েছে যেসব স্থান স্থান নিয়ে, ঠিক আছে। ইন উইচ দ্য অ্যাকশন টেক প্লেস, অথর অফেন ইউজ ডিসক্রিপশন অফ, কি কি ইউজ দেয় দেখো, টাইমের কথা বলে, সিজনের কথা বলে, ওয়েদার, ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ মানে হচ্ছে ভূমি, এইসব, এইসবের বর্ণনা দেয়, দ্য ন্যাচারাল সারাউন্ডিংস, এইসব বর্ণনা দেয় টু এস্টাবলিশ দ্য সেটিং অফ এ লিটারারি ওয়ার্ক, সাহিত্যের কাজের ব্যাপারে। এবার বলেছে, অ্যাজ ইউ রিড দ্য স্টোরি নোট ডাউন অ্যাজ মেনি ডিসক্রিপশনস অ্যাজ পসিবল ইউজ বাই দ্য অথর টু ক্রিয়েট দ্য সেটিং। দরকার নাই এগুলা, ঠিক আছে। সেটিং এর সংজ্ঞা পড়লাম, সেটিং কি সেটা আমরা বুঝলাম, যে সেটিং মানে হচ্ছে সময় এবং স্থানকে বোঝায়। এবং সেটিং এর মধ্যে আমরা দেখতে পেলাম যে টাইমের কথা, সিজনের কথা, ওয়েদার এবং ল্যান্ডস্কেপ এগুলোর কথা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসি আহ মূল গল্পে চলে আসি। দেখো 3 নম্বরে বলা আছে যে এটা একটা অ্যাব্রিজড ভার্সন, মানে পুরো গল্পটা এখানে দেয়া নাই, সংক্ষিপ্ত গল্পটা এখানে দেয়া আছে, ঠিক আছে। আমরা জায়গায় জায়গায় দেখবো যে এরকম ডট 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 আছে, যেখানে ডট 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 আছে তার মানে হচ্ছে ওই জায়গায় আসলে কি মূলত, ওই জায়গায় হচ্ছে মানে কেটে দেওয়া হয়েছে, কিছু বিষয় সংক্ষিপ্ত করা হয়েছে, ওগুলো উজ্জ্বল রাখা হয়েছে, আমাদের বইয়ের জন্য প্রয়োজন বলে মনে হয় না, এই জন্য বাদ দিচ্ছে, ঠিক আছে। তো লেটস স্টার্ট। দ্য অরফেনেজ ইজ হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন। এইখানে দেখো প্রথম প্রথম লাইনে সেটিং এর কথা বলে দিচ্ছে, তার মানে এটা একটা ক্যারোলিনা মাউন্টেন, ঠিক আছে। লেখক যেই সেটিংস এর কথা বলতেছে সেই সেটিংসটা হচ্ছে ক্যারোলিনা, একটা ক্যারোলিনা পর্বত, ওই উঁচু পর্বতের যে আহ, মানে এতিমখানাটা সেখানে ছিল। আই ওয়াজ দেয়ার ইন দ্য অটাম, এবং দেখো স্থানের কথা বলেছে এবং সাথে সাথে সময়ের কথা বলেছে, শরৎকাল, আমি সেখানে শরৎকালে ছিলাম। আই ওয়ান্টেড কোয়াইট, মানে বলতেছে যে আই ওয়ান্টেড কোয়াইট, এই কোয়াইট শব্দটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা আমরা খেয়াল রাখবো। কোয়াইট মানে কি মূলত? কোয়াইট মানে হচ্ছে শান্ত, তাই না? শান্ত, এইটা সিনোনিম হিসেবে আসতে পারে। আচ্ছা, কোয়াইট যদি শান্ত হয় তাহলে কোয়াইটের সিনোনিম কি হতে পারে? আহ দেখি কে কে বলতে পারো দেখি, হোয়াইটের কয়টা সিনোনিম বল দেখি। আহ আহ, ফুয়াদ অলরেডি বলে দিয়েছে, ইসার হুল্লাহ অলরেডি বলে দিয়েছে, রোশনি বলে দিয়েছে, নিজামুদ্দিন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, তোমরা অনেকে আনসার করতে পারতেছো, ঠিক আছে। তাহলে তোমরা যেগুলো বলছো আমি সেগুলো এখানে দেখাচ্ছি, দেখো কাম বলছো, তারপর হচ্ছে তোমরা বলছো কি পিচফুল বলছো, ঠিক আছে। পিসফুল এটা বলছো, কাম বলছো, পিসফুল বলছো, তারপর হচ্ছে ট্রাঙ্কুয়েল বলছো। তো থ্যাংক ইউ, অনেকগুলো বলতেছো, আলহামদুলিল্লাহ। ট্রাঙ্কুয়েল বলছো, এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ, তো আমরা খেয়াল রাখবো। আচ্ছা, আইসোলেশন তো কি পরিমাণ গুরুত্বপূর্ণ সেটা তো তোমরা প্রিভিয়াস কোশ্চেন দেখলে বুঝছো, এটা দুইবার সেন্টেন্স মেকিং এ আসছে। আইসোলেশন, আইসোলেশনের সিনোনিম অনেকগুলা হতে পারে, তাই না? আইসোলেশনের সিনোনিম কি হতে পারে?
আইসোলেশন মানে হচ্ছে কি, পৃথক, তাই না? তাহলে আমরা বলতে পারি কি, আইসোলেশন সিনোনিম হতে পারে সেপারেটেড, সেপারেটেড হতে পারে, ঠিক আছে? তারপর কি হতে পারে, আমরা ওই যে টু উইমেন অধ্যায়ে শিখেছি ডিসইন্টিগ্রেটেড, ডিসইন্টি ইন্টিগ্রেটেড, ঠিক আছে? এটাও হতে পারে। আহ, তারপর হচ্ছে আইসোলেশনের সিনোনিম হতে পারে কি আরো, আরো হতে পারে হচ্ছে প্রাইভেসি হতে পারে। হ্যাঁ, প্রাইভেসি হতে পারে এরকম। তাহলে দেখো এখানে বলতেছে আই ওয়ান্টেড কোয়াইট, আমি কি চেয়েছিলাম, কি একটা শান্ত, পৃথক বা প্রাইভেট, হ্যাঁ, প্রাইভেসি, টু ডু সাম ট্রাভেলসাম, ট্রাভেলসাম রাইটিং। ট্রাভেলসাম রাইটিং মানে কি আসলে? ট্রাভেলসাম রাইটিং বলতে এখানে কি বোঝানো হচ্ছে? ট্রাভেলসাম মানে আমরা বুঝি হচ্ছে, ট্রাভেলসাম মানে কি, আহ কঠিন কিছু, তাই না? ট্রাভেলসাম মানে আমরা বলতে পারি হচ্ছে কমপ্লেক্স, কমপ্লেক্স বলতে পারি, কমপ্লেক্স কথাটা বলতে পারি। আর কমপ্লিকেটেড কথাটা আসতে পারে, সফিস্টিকেটেড আসতে পারে, ঠিক আছে? আমি ফন্টটাকে আরেকটু চিকন করে নিলাম। সফিস্টিকেটেড, সফিস্টিকেটেড মানে তো আমরা নিশ্চয়ই বুঝি, সফিস্টিকেটেড, এটা আসতে পারে। তো এই দেখো প্রথম দিকেই কিন্তু আমাদের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ আমরা পেয়ে যাচ্ছি। আমরা যদি একটু হাইলাইট করি, দেখো এখানে আমরা শব্দ পেয়ে যাচ্ছি হচ্ছে আহ কি কি শব্দ পেয়ে যাচ্ছি, দেখো কোয়াইট পেয়ে যাচ্ছি, তারপর হচ্ছে আইসোলেশন পেয়ে যাচ্ছি, তারপর হচ্ছে ট্রাভেলসাম পেয়ে যাচ্ছি। তো প্রথম দিকে যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমরা বিশেষভাবে খেয়াল রাখবো, ঠিক আছে? সে বলতেছে সে কিছু কঠিন লেখা লিখতে চাচ্ছিল, এই জন্য সে কিছু চুপচাপ নিরিবিলি পরিবেশ চাচ্ছিল। আই ওয়ান্টেড মাউন্টেন এয়ার। সে কি বলতেছে, দেখো এই ফ্রেজ, এই স্ট্রাকচারটা খুব গুরুত্বপূর্ণ। আই ওয়ান্টেড মাউন্টেন, মাউন্টেন এয়ার টু ব্লো আউট। ব্লো আউট মানে কি? ব্লো আউট মানে হচ্ছে উড়িয়ে, তাড়িয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে? উড়িয়ে নিয়ে যাওয়া বলতে এখানে দূর করে ফেলা বোঝাচ্ছে, ঠিক আছে? ব্লো আউট দিয়ে এখানে, ব্লো আউটের মূল অর্থ হচ্ছে উড়িয়ে নিয়ে যাওয়া, কিন্তু এখানে মূলত বোঝাচ্ছে দূর করা। ব্লো আউট দা ম্যালেরিয়া ফ্রম টু লং এ টাইম ইন দ্য সাবট্রপিক্স। সে বলতেছে যে আমি চাচ্ছিলাম এই যে পর্বতের বাতাস, এই পর্বতের বাতাসটা যেন কি করে ম্যালেরিয়াকে দূরে সরিয়ে নিয়ে যায়, অনেক দূরে, ফ্রম টু লং এ টাইম, অনেক সময় দূরে, ইন দ্য সাবট্রপিক্স। এই সাবট্রপিক্স মানে হচ্ছে, ট্রপিক্স মানে হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল, আর সাবট্রপিক্স মানে হচ্ছে ট্রপিকের কাছাকাছি যে অঞ্চলগুলা, ঠিক আছে? এটাকে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল বলে মূলত। অথবা আরেকটা নাম আছে এটারে, এটা ওই যে ক্রান্তীয় অঞ্চল বলে, এরকম মনে হয়। ক্রান্তীয় অঞ্চল বলে ভূগোলের ভাষায়, ঠিক আছে? সাবট্রপিক্স মানে হচ্ছে পুরোপুরি অঞ্চলটা না, বাট ওটার কাছাকাছি, ঠিক আছে? আহ হ্যাঁ, শামিমা আফরিন একটা শব্দ বলেছে উপক্রান্তীয়, হ্যাঁ এটাই আমার আসলে এই শব্দটা আসতেছিল না, মাথায় আসতেছিল না। থ্যাংক ইউ। আচ্ছা দেখো, আই ওয়াজ হোমসিক টু, আমি আসলে বাসা কেন্দ্রিক মানে বাসা মানে তার নিজের যে জায়গা পছন্দ করে, এরকম বলে তার নিজের বাসা পছন্দ করে। আই ওয়াজ হোমসিক টু ফর দ্য ফ্লেমিং অফ মেপলস ইন অক্টোবর। কিসের জন্য সে বাসার প্রতি কাতর ছিল? সে তার নিজের বাসায় যাওয়ার জন্য কাতর ছিল, ফর দ্য ফ্লেমিং অফ মেপলস ইন অক্টোবর। অক্টোবর মাসে যে হচ্ছে মেপল পাতাগুলা জন্মায়, নতুন পাতাগুলা, সেগুলার সৌন্দর্য দেখার জন্য। অ্যান্ড ফর কর্ন শকস অ্যান্ড পামকিনস, এবং একই সাথে ওই যে কনসং, কনশক্স মানে কি আমরা জানি কিনা? কনশক্স, কেউ জানো কনশক্স মানে কি, পামকিনস মানে কি? এগুলা তো হচ্ছে ওদের বাসায় ওদের, কনশক্স মানে হচ্ছে ওই যে শস্য, ভুট্টার যে শস্যটা একসাথে করে রাখা হয়, ঠিক আছে? ওইটাকে মূলত বলা হয়, হ্যাঁ, শস্যের স্তূপ, সামনে আপনি যেটা বলেছ। আহ হ্যাঁ, ভুট্টার গাধা, তানজির, হ্যাঁ তানজির যেটা বলেছো বাংলা ভাষায় বলেছো, সহজ ভাষায়। থ্যাংক ইউ। মানে আমরা যে খড়ের গাদা করে যখন রাখি, ওরকম কনস্ট্রাক্টস এন্ড পামকিনস এন্ড ব্ল্যাক ওয়ালনাট ট্রিজ। এখানে কিছু বর্ণনা দিচ্ছে যে সে আসলে তার বাসা বাড়ি কেন পছন্দ করে, তার নিজের বাড়িটা কেন পছন্দ করে, নিজের দেশটা কেন পছন্দ করে, কিসের জন্য। তো অক্টোবর মাসে মেপল পাতা হয়, কনসন্স পাওয়া যায়, পামকিনস পাওয়া যায়, ব্ল্যাক ওয়ালনাট ট্রিজ পাওয়া যায়। এরপর দেখো এই যে ডট ডট দিয়ে দিছে, এই যে তার বর্ণনা যেগুলো দিচ্ছিল, এগুলো আমাদের বইয়ের লেখকরা মনে করছে তোমাদের জন্য এগুলো দরকার নাই, ঠিক আছে? এগুলো বাদ দিয়ে দিছে গল্পটাকে ছোট করার জন্য, ঠিক আছে? এরপর দেখো কি বলতেছে, আই ফাউন্ড দেম অল লিভিং ইন এ কেবিন। আমি তাদের সবাইকে দেখলাম, আই ফাউন্ড দেম, দেখো আই ফাউন্ড দেম অল লিভিং ইন এ কেবিন, সবাই একই কেবিনে বাস করতেছে, দ্যাট বিলং টু দ্য অরফেনেজ। যে এই কেবিনটা আসলে কার, মালিককে? মালিক হচ্ছে এই এতিমখানাটা। এই বিলং টুটা খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, ঠিক আছে?
বিলং টুটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, আমরা এটা খেয়াল রাখবো যে এটা দিয়ে যে কোনো ধরনের কোশ্চেন থাকতে পারে। ঠিক আছে, এটাতে আমরা খেয়াল রাখবো। আমি তোমাদের ক্লাসও, যাদের ক্লাস নেওয়ার সুযোগ হয়েছিল, বলেছিলাম যে বিলং টু দিয়ে মূলত আহ বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে। বিলং টু এর ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে বিলং টু কখনো প্যাসিভ হয় না এবং কখনো কন্টিনিউয়াস হয় না। ঠিক আছে, এটার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো। আমি একটু বোর্ডটাকে যদি একটু অন করি তোমাদের জন্য, জাস্ট মিনিট। যেমন আহ, আমি একটু বোর্ডটাকে অন করার চেষ্টা করতেছি। হুম, আচ্ছা, ওকে। আচ্ছা, বিলং টু মানে আমি দেখলাম, আমি দেখতে পেলাম যে সবাই একই সাথে বাস করতেছে একটা কেবিনে, যে কেবিনটার মালিক হচ্ছে কে, এতিমখানাটা হাফ এ মাইল বিয়ন্ড দা অরফানেজ ফার্ম, যেটা হচ্ছে অরফানের যে এতিমখানার যে খামার, সেই খামার থেকে অর্ধ মাইল দূরে একটা জায়গা। এই যে তথ্যগুলা দেখো, এই যে হাফ এ মাইল দূরে এতিমখানাটা খামার থেকে, এই তথ্যগুলা আসলে অন্যান্য প্যাসেজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, কিন্তু এটা যদি একটা গল্প, গল্পের ক্ষেত্রে আসলে তথ্যগুলা শিখে রাখাটা জরুরি, কারণ এখান থেকে আসলে কোশ্চেন চলে আসতে পারে, কারণ লিটারেচারের অংশ। ঠিক আছে, যেমন এই যে লেখিকার হোম ডিস্ট্রিক্ট মানে হোম মানে তার নিজের বাড়ির কাছে আসলে কি কি ছিল, ওই যে কর্ন সক ছিল, পামকিনস ছিল, কি কি সেটিংস এর বর্ণনা দিয়েছে, সেই বিষয়গুলো মনে রাখতে পারো। ঠিক আছে, আসলেও আসতে পারে, খুব একটা গুরুত্বপূর্ণ না, আমি যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা বলে দিব। যেমন এখানে বিলং টু এর কথা বলে দিয়েছি, এই ওয়ার্ডস গুলোর কথা বলে দিয়েছি। ঠিক আছে, বাট এগুলো একটু খেয়াল রাখি আমরা। এরপর দেখো শেষ সেন্টেন্সটা এই প্যারার, ওয়েন আই টুক দ্য কেবিন, আমি যখন কেবিনে গেলাম, আই আস্কড ফর এ বয়, আমি একটা ছেলে চাইলাম অথবা একটা ম্যান, একটা ছেলে অথবা একটা লোককে চাইলাম, টু কাম এন্ড চপ উড ফর দ্য ফায়ার প্লেস, মানে এসে কি করার জন্য, আমার কাঠগুলো কেটে দেওয়ার জন্য, যাতে করে আমি আগুন জ্বালাতে পারি। ঠিক আছে, এরপর ডট ডট দেয়া, তার মানে এরপর আরো কিছু ছিল যেগুলো নেসেসারি না আমাদের জন্য। এরপর দেখো বলতেছে, আই লুক আপ ফ্রম মাই টাইপরাইটার ওয়ান লেট আফটারনুন, মানে একদিন বিকেলবেলা আমি একটু আমার কি থেকে, আমার টাইপরাইটার থেকে একটু এদিকে তাকালাম। ঠিক আছে, একটু চোখ তুললাম। ঠিক আছে, এবং এ লিটল স্টার্টল, এই শব্দটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খেয়াল রাখবো, স্টার্টল। স্টার্টল মানে হচ্ছে হকচকিয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে হকচকিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের এটার সিনোনিম কি হতে পারে, হকচকিয়ে যাওয়া। হ্যাঁ, স্টার্টলড। হ্যাঁ, আমরা এটার সিনোনিম কি বলতে পারি দেখি, কে কে পারো এটা? ফারজানা সারপ্রাইজ, তাসনিয়া অ্যাস্টোনিশড, স্টান্ড। হ্যাঁ, স্টান্ড, অ্যাস্টোনিশড। এই অ্যাস্টোনিশড কথাটা আসলে কিভাবে আসে? অ্যাস্টোনিশড আসে হচ্ছে ভালো কিছুতে যখন তুমি সারপ্রাইজড হও। ঠিক আছে, তখন অ্যাস্টোনিশড আসে। আর এখানে স্টার্টলড কথাটার সাথে অ্যাস্টোনিশড যাবে, কিন্তু তার চেয়েও বেশি যাবে হচ্ছে সারপ্রাইজড, মানে একটু আশ্চর্য হয়ে গেলাম হঠাৎ করে। ঠিক আছে, এরকম আর কি বোঝাচ্ছে। আর এস্টনিশ, এস্টনিশ কথাটা এটাও সারপ্রাইজ বোঝায়, তবে আমরা খেয়াল রাখবো এটা হচ্ছে ভালো কিছুতে অ্যাস্টনিশড হয়। আমরা রাস্তায় অনেক জ্যাম দেখে অ্যাস্টনিশড হতে পারি না। ঠিক আছে, রাস্তায় অনেক জ্যাম দেখলা, দেখে তুমি অ্যাস্টনিশড হয়ে গেলা, এইটা আসলে মিলবে না তোমার। ঠিক আছে, এটা তোমার শব্দ ওয়ার্ড সেন্স, যেটা ওয়ার্ড সেন্সটা আসলে আসবে না। ঠিক আছে, আচ্ছা। আহ এরপর দেখো, এ বয় স্টুড এট দ্য ডোর, একটা ছেলে দাঁড়িয়ে ছিল দরজার কাছে, অ্যান্ড মাই পয়েন্টার ডগ, এবং তার সাথে যে পোষা ডগ, মাই কম্পানিয়ন, সে কাকে কম্পানিয়ন বলেছে এই কোশ্চেনটা থাকতে পারে। ঠিক আছে, তোমরা কিন্তু অনেকেই গল্প ভালোভাবে না পড়লে আনসার দিয়ে দিতে পারো কাকে, জেরিকে আনসার দিয়ে দিতে পারো, খেয়াল রাখবা। সে কিন্তু ডগকে কম্পানিয়ন বলেছে, তার সাথী বলেছে কাকে, ডগকে। তো এইভাবে একটু খেয়াল করে পড়া লাগবে। ওয়াজ এট হিজ সাইড, এবং কুকুরটা তার পাশেই ছিল, এন্ড হ্যাড নট বার্ক টু ওয়ার্ন মি, এবং কুকুরটা কিন্তু গেউ গেউ করে নাই তাকে সতর্ক করার জন্য। এটা দিয়ে কি বোঝাচ্ছে, বোঝাচ্ছে যে অলরেডি মনে হয় ছেলেটার সাথে কুকুরের একটা কি হয়ে গেছে, সখ্যতা হয়ে গেছে, অথবা ছেলেটার নেচারটা এরকম শান্তশিষ্ট যে কুকুরটাও বুঝতে পারছে যে এই জেরি আসলে কোনো ক্ষতিকর কিছু হবে না তার জন্য, তার প্রভুর জন্য, মালিকের জন্য। ঠিক আছে, এই এখানে একটা মেসেজ আছে। তারপর দেখো, দ্য বয় ওয়াজ
প্রবলি 12 ইয়ার্স ওল্ড। তো ছেলেটার বয়স কত ছিল? 12 ইয়ার্স ওল্ড, প্রবলি বলছে। কারণ সে তো আর জানে না, ঠিক আছে। 12 বছর, এইটা একটা তথ্য পরীক্ষা আসার মতো। বাট আন্ডার সাইজ, দেখো এখানে কি বলেছে, আন্ডার সাইজ মানে সে আসলে কি, আন্ডার সাইজ বলতে বোঝানো হচ্ছে, আমরা বলতে পারি আন্ডার নরিশড, ঠিক আছে। মানে পুষ্টিহীন ছিল, মানে যেই পরিমাণ বাড়ন্ত হওয়ার কথা ছিল সেই পরিমাণ আসলে কি হয় নাই, সে বাড়ে নাই। যে পরিমাণ বাড়ানোর কথা ছিল সেই পরিমাণ সে বাড়ে নাই, এটা বোঝানো হচ্ছে, ঠিক আছে। আমি একটু মুছে আবার লিখি, আন্ডার নরিশড, আন্ডার নরিশড। আচ্ছা, তারপর দেখো, হি ওর ওভারঅলস এন্ড এ টন শার্ট। ওভারঅলস মানে তোমরা আসলে বুঝো কিনা, আমাদের দেশে খুব একটা পরা হয় না এই জামাগুলা। ওই যে বেল থাকে উপরে কাঁধ বরাবর, ঠিক আছে, প্যান্ট সহ যে জামাটা, ঠিক আছে। আগেকার বাংলা সিনেমায় দেখা যেত নায়ক নায়িকার বাবারা পরে, হ্যাঁ এরকম। হি ওর ওভারঅলস এন্ড এ টর্ন শার্ট, একটা ছেঁড়া শার্ট এবং একটা ওভারঅলস পরা ছিল, এন্ড ওয়াজ বেয়ার ফুটেড, এবং খালি গায়ে ছিল, ঠিক আছে। তাহলে তার বর্ণনাটা আমরা পাইলাম। এরপরে সে কথোপকথন শুরু করেছে। হি সেড, আই ক্যান চপ সাম উড টুডে। জেরি বলতেছে যে আমি কিছু কাঠ কাটতে পারবো আজকে। লেখিকা একটু আশ্চর্য হয়েছে, অনেকগুলো কথা বলে একটু আশ্চর্য হয়েছে। ইউ বাট ইউর স্মল, তুমি খুব ছোট। সাইজ ডোন্ট ম্যাটার। তো এখানে অনেকে হচ্ছে একটু একটু হয়ে যাও, আশ্চর্য হয়ে যাও যে সাইজ ডোন্ট ম্যাটার, ডোন্ট কেমনে হলো, ডাজেন্ট হওয়ার কথা। এটা আসলে কোন ধরনের সেন্টেন্স? আসলে এটা হচ্ছে কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এগুলোকে মূলত বলা হয় কলোকুয়াল। কলোকিয়ালের নাম শুনছো কিনা তোমরা কেউ? মানে আঞ্চলিক, ঠিক আছে। এগুলা নিয়ে আসলে গ্রামার ট্রামার আসলে এগুলো এরকম মানে না, ঠিক আছে। আঞ্চলিক ভাষায় যেমন আমরা আমাদের বিভিন্ন আঞ্চলিক ভাষা আছে কিন্তু, ঠিক আছে, ওইসব ভাষার তুমি যদি গ্রামার নিয়ে বিশ্লেষণ করতে যাও তাহলে হবে না, ঠিক আছে। তো এই ছোট বাচ্চা আসলে শুদ্ধ ইংরেজিতে কথা বলবে এইটা না, এবং সে যেহেতু এতিমখানার, ঠিক আছে, তার ল্যাঙ্গুয়েজে সে কথা বলতেছিল, ঠিক আছে। তানজির বলছো টাইগারের কথা বলছো না, টাইগারটা হচ্ছে আর্কাইভ ওয়ার্ড। টাইগারের সাথে এটা মেলালে হবে না, টাইগার হচ্ছে আর্কাইভ ওয়ার্ড। আর্কাইভ ওয়ার্ড মানে হচ্ছে এটা প্রাচীন ইংলিশে, আগেকার ইংলিশে ওইভাবেই লেখা হতো, ঠিক আছে। তো ওই সময় ওইটাই শুদ্ধ ছিল, বা ওইভাবে লিখতো প্রাচীন ইংলিশে। আর কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে স্থানীয় লোকাল ভাষা, ঠিক আছে। লোকাল ভাষা, যেমন আমরা কিন্তু বলি না, আমরা এরকম বলি যে এই তুই তুমি খাইছো, তাই না? আমি এই যে যেটা বলতেছি খাইছো, এটা কিন্তু কোনো শুদ্ধ ভাষা না। শুদ্ধ ভাষা কি, খেয়েছো কিনা, তাই না? তো এই যে খেয়েছো বাংলায়, এটা হচ্ছে কি, যদি বলে স্ট্যান্ডার্ড, আর এই খাইছোটা হচ্ছে কলোকিয়াল, ঠিক আছে, এটা হচ্ছে কলোকিয়াল। তো সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড মানে যাই হোক না কেন, সাইজ যতই হোক না কেন, কাট কাটতে পারবো। হি সেড সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড। সে বলতেছে যে কিছু কিছু বড় ছেলেরা আছে, বড় ছেলেরাও এত ভালো কাটতে পারে না সে যত ভালো কাটতে পারে। আই হ্যাভ বিন চপিং উড এট দ্য অরফেনেজ এ লং টাইম। দেখো, এই যে এ লং টাইম থাকার কারণে এই সেন্টেন্সটা কি হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়েছে। এইখানে এই জায়গাটায় একটা ফর উজ্জ আছে, একটা প্রিপোজিশন ফরটা উজ্জ আছে। আই হ্যাভ বিন শপিং উড এট দ্য অরফানেজ এ লং টাইম, হ্যাঁ। ফর উজ্জ আছে বলতে ওই যে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, এখানে স্পোকেনে আসলে এগুলো উজ্জ রাখা যায়, ঠিক আছে, উজ্জ রাখে। এরপর দেখো, আহ বলতেছে ভেরি ওয়েল, লেখিকা বলতেছে খুব ভালো। দেয়ার্স দ্য এক্স, এই এক্স মানে কি, এক্স মানে হচ্ছে কুড়াল, তাই না? গো হ্যাড এন্ড সি হোয়াট ইউ ক্যান ডু। বেশ ভালো, এখানে কুড়ালটা আছে, তুমি এগিয়ে যাও এবং দেখি তুমি আসলে কি করতে পারো। আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক ক্লোজিং দ্য ডোর। আমি বাসায় কাজে ফিরে গেলাম দরজা বন্ধ করে। আহ এখানে একটা বিষয় খেয়াল করবা তোমরা, যে এই যে এখানে একটা রিটেনের বিষয় আছে, দেখো এটাকে ড্যাংলিং মডিফায়ারের নাম শুনছো কিনা কেউ আসলে? ড্যাংলিং মডিফায়ার, দেখো তো আমি লিখতেছি, ড্যাংলিং মডিফায়ার, ঠিক আছে। এই জায়গাটায় আমরা একটু আজকে আহ এখানে একটু আলোচনা করি, ঠিক আছে। তাহলে তোমার এমসিকিউ রিটেন দুইটাই হচ্ছে একটু ইমপ্রুভ হবে। তানভীর বলতেছো যে হ্যাঁ শুনেছি, মৌমিতা দাস বলেছে শুনেছি, ঠিক আছে। ড্যাংলিং মডিফায়ার বিষয়টা হচ্ছে কি, যে আহ আমি তোমাদের একটু বোর্ডে নিয়ে যাচ্ছি। বোর্ড কোথায়, সাইট কন্ট্রোল, দেখো। হম, এটা দিয়ে হবে না।
আচ্ছা দেখো, আহ ড্যাংলিং মডিফায়ার বিষয়টা হচ্ছে এরকম যে আই saw a dog walking by the road। ঠিক আছে, এটা একটা সেন্টেন্স লিখলাম, আর একটা সেন্টেন্স মনে করো এরকম লিখলাম যে I found a mobile uh, I found a mobile while going to college। খেয়াল করো, দুইটা সেন্টেন্স খেয়াল করো এখানে। আমাদের দেখো তো দুইটা সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব আছে কিনা, দেখো তো নন ফাইনাইট ভার্ব কি আছে আমাদের দুইটা সেন্টেন্সে। তোমরা নিশ্চয়ই নন ফাইনাইট ভার্ব চেনো, এবং যে সে জায়গায় ফর্মুলা বুঝতে পারছো, এখানে ওয়াকিং আছে, এখানে কি আছে, গোয়িং আছে। ঠিক আছে, এখানে ওয়াকিং আছে এবং এখানে কি আছে, গোয়িং আছে। তো এই ক্ষেত্রে যে বিষয়টা দেখো, বিষয়টা হচ্ছে যে আমার যখন নন ফাইনাইট ভার্বটা সেন্টেন্সে থাকবে, সেন্টেন্সের শুরুতে না থেকে মাঝখানে অথবা শেষের দিকে থাকবে, তখন নন ফাইনাইট ভার্বটা ব্যবহার করার ক্ষেত্রে খেয়াল রাখা লাগবে যে তার আগে নাউন বা নাউন ফ্রেজটা কি আছে। এখন এই জায়গাটায় আছে হচ্ছে ডগ। এখন ডগের পরে যখন আমি এই নন ফাইনাইট ভার্বটা দিব, যেহেতু নন ফাইনাইট ভার্বের সাবজেক্ট থাকে না, তখন সে একটা সাবজেক্ট ধার করে নেয়। সেই ধার করে কার কাছ থেকে, এই পাশের নাউন বা নাউন ফ্রেজটা থেকে ধার করে। তখন অর্থটা হয়ে যায় এরকম যে এই ডগটাই কি করতেছিল, আহ রাস্তা দিয়ে হাঁটতেছিল। যদি অর্থ মেলে সমস্যা নাই, আমরা দেখি যে অর্থ মেলে কিনা। আই স এ ডগ, আমি একটা কুকুর দেখলাম, ওয়াকিং বাই দ্য রোড, রাস্তার পাশ দিয়ে হাঁটতেছিল, অর্থ মেলে, তার মানে সেন্টেন্স কে কারেক্ট, সমস্যা নাই। অর্থ যেহেতু মিলতেছে, সেন্টেন্স কে কারেক্ট। এখন এখানে দেখো, আই ফাউন্ড এ মোবাইল ওয়াইল গোয়িং টু কলেজ। আচ্ছা, আই ফাউন্ড এ মোবাইল, আচ্ছা এই জায়গাটায় ওয়াইলটা বাদ যাবে, ওয়াইলটা বাদ দাও। ওয়াইলটা বাদ না দিলে বুঝবা না, ওয়াইল বাদ দিই আমরা, ঠিক আছে। ওয়াইল বাদ দিয়ে চিন্তা করি, কারণ হোয়াইল দিলে আর এক ঝামেলা হবে। হোয়াইল দিলে এই এক্সাম্পলটা আসবে না। আচ্ছা, এখানে উম, দেখো, যেটা বলতেছিলাম যে এখন এই যে আই ফাউন্ড এ মোবাইল গোয়িং টু কলেজ, মানে কলেজে যেতে আমি একটা মোবাইল পেলাম। এখন এই গোয়িং এর আগে নন ফ্রেন্ড ভার্বের আগে আছে কি, মোবাইল। মোবাইল তো আর গোয়িং করতেছিল না, যাচ্ছিল না, তাই না, কলেজে যাচ্ছিল না, তাই এখন একটা কনফিউশন সৃষ্টি হবে। ঠিক আছে, এটাই বলা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার, মানে এলোমেলো মডিফায়ার। সো এক নাম্বার সেন্টেন্স যেহেতু মেক সেন্স মেক করে, সো এটাকে আমরা কারেক্ট বলতে পারি, কিন্তু দুই নাম্বারটাকে কারেক্ট বলা যাবে না। সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, দেখো, তুমি এই ধরনের সেন্টেন্সকে কনফিউশন দূর করার জন্য এই জায়গায় একটা কমা দিয়ে দিতে পারো। ঠিক আছে, এইখানে তুমি একটা কমা ইউজ করে দিতে পারবা, তাহলে বোঝা যাবে যে না, তুমি এইখানে আসলে গোয়িংটা দিয়ে ঠিক ইমিডিয়েট মোবাইলকে বোঝাও নাই। ঠিক আছে, গোয়িংটা দিয়ে আসলে তুমি মোবাইলকে বোঝাও নাই, তুমি আসলে কাকে বুঝাইছো, তুমি এই যে আইকেই বুঝাইছো, প্রথমে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাকে তুমি বুঝাইছো, তখন আর কনফিউশনটা আসে না। ঠিক আছে, এই বিষয়টাই ঘটছে দেখো আমাদের এই টেক্সটের যে সেন্টেন্সে। দেখো, আমরা একটু টেক্সটের সেন্টেন্সে যাই। টেক্সটে আমরা একটু আগে যে সেন্টেন্সটা দেখলাম, দেখো, হুম, এখানে যেটা বলেছে, আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক ক্লোজিং দ্য ডোর, একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু কি আছে, কমা আছে, দেখছো। কমা যদি না থাকতো তাহলে ক্লোজিংটা কাকে মডিফাই করতো, ওয়ার্ককে মডিফাই করতো। তখন অর্থটা হয়ে যেত এরকম যে ওয়ার্ক নিজে কি করতেছে, দরজাটাকে বন্ধ করতেছে। আমরা কি বিষয়টা বুঝতে পারতেছি কিনা যে কমাটা কেন দিচ্ছে, এবং আমি যে কমা দিয়ে ড্যাংলিং মডিফায়ারের যে হচ্ছে কনফিউশন দূর করতে পারবো। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারতেছি কিনা, এটা কিন্তু রাইট রিটেনে আমরা ক্লিয়ার করতে পারবো। ঠিক আছে, রিটেনে অনেক সময় আমাদের এই এই ভুলভ্রান্তি হয়ে যায়, তখন যখন দেখবা যে না এখানে আসলে আইএনজি ইউজ করা যাচ্ছে না, তখন তুমি একটা কমা দিয়ে দিবা। ঠিক আছে, কমা দিয়ে দিলে তোমার ঝামেলা শেষ, তুমি ওইখানে সাতক্ষণ তোমার মাফ হয়ে গেছে। এখন তুমি বুঝাই দিছো যে ক্লোজিংটা আসলে ওয়ার্ককে বোঝাচ্ছে না, ক্লোজিংটা আসলে আইকেই বোঝাচ্ছে। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো সবাই। ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা এটা একটু তোমরা জানাও। ঠিক আছে, এই ফাংশনটা তোমরা ক্লিয়ার কিনা। হ্যাঁ, শামিমা, তানজির, ওকে, থ্যাংক ইউ। তানবীর, সবাই বলতেছে ক্লিয়ার, ওকে, আমরা আগাই।
এরপর দেখো বলতেছে হি বিগ্যান টু চপ। যেসব জায়গায় সহজ আমি সেসব জায়গায় হচ্ছে অনুবাদও করব না, আশা করি তোমরা বুঝবা। হি বিগ্যান টু চপ, দ্য ব্লোজ ওয়ার রিদমিক এন্ড স্টেডি। এখানে যে ব্লোজ বলছে, এখানে ব্লোজ বলতে আসলে কি বোঝানো হয়েছে? ব্লোজ গুলা মানে শব্দগুলা, ওই যে কাট কাটতেছিল যে শব্দগুলো হচ্ছিল, ওই শব্দগুলো হচ্ছে রিদমিক, ছন্দ ছন্দ, যে ঠাস 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 মানে একটা ছন্দের মতো, স্টেডি এবং হচ্ছে কি মানে খুব স্টেডি, মানে যেটা বোঝাচ্ছে খুব জোরে সোরে, ঠিক আছে। এন্ড শর্টলি, শর্টলি মানে হচ্ছে অল্প সময়ের মধ্যেই। আই হ্যাড ফরগটেন হিম, আমি তাকে কি ভুলে গেলাম। দ্য সাউন্ড নো মোর অফ অ্যান ইন্টারাপশন দেন এ কনসিস্টেন্ট রেইন, মানে সাউন্ডটা আমার জন্য খুব একটা কি ছিল না, বাধা, আমার কাছে খুব একটা বাধাদায়ক ছিল না। জাস্ট কিসের মতো, একটা কনসিস্টেন্ট রেইনের চেয়ে বেশি। মানে কনসিস্টেন্ট রেইন মানে হচ্ছে যে বৃষ্টিটা চলতেছে অনেকক্ষণ ধরে, সেই বৃষ্টির সাউন্ড যতটা বাধা দেয় তার চেয়ে বেশি বাধা দিচ্ছিল না আমার কাছে। ইন্টারাপশন মানে হচ্ছে কি কোনো একটা বিষয়ে বিঘ্নতা সৃষ্টি করা, ঠিক আছে। এরপর দেখো বলতেছে আই সাপোজ এন আওয়ার, আমার আমি আই সাপোজ এন আওয়ার এন্ড হাফ পাস্ট, আমার মনে হয় যে প্রায় 1.5 ঘন্টা চলে গিয়েছিল। এন্ড আই হার্ড দ্য ভয়েস স্টেপস অন দ্য কেবিন স্টুপ, আমি ওই কেবিনের স্টুপে, কেবিনের হচ্ছে যে কাছে, আমি আহ, ওই ছেলেটার পদধ্বনি শুনতে পাচ্ছিলাম। দ্য বয় সেড আই হ্যাভ টু গো টু সাপার নাও, আমার এখন খেতে যেতে হবে রাতের খাবার, মানে সন্ধ্যা হয়ে গেছিল প্রায়, বোঝা যাচ্ছে। আই ক্যান কাম অ্যাগেইন টুমোরো, আমি কালকে আবার আসতে পারবো। এরপর দেখো কি বলতেছে লেখিকা, আই সেড আইল পে ইউ নাও ফর হোয়াট ইউ হ্যাভ ডান। আইল পে ইউ নাও ফর হোয়াট ইউ হ্যাভ ডান, মানে তুমি যা করেছো তার জন্য আমি তোমাকে এখন কি করব, আমি তোমাকে পে করে দিব। থিঙ্কিং, কি ভেবে দেখো, আই শুড প্রবলি হ্যাভ টু ইনসিস্ট অন অ্যান ওল্ডার বয়, মানে সে বলতেছে যে সে ভাবতেছিল আমার মনে হয় আরো একটা বড় ছেলে লাগবে, ঠিক আছে। এই ছোট ছেলে দিয়ে যেহেতু কাজ আমার হবে না, কাজে সে আগামীকাল আবার আসতে চাচ্ছে, দরকার নেই, ঠিক আছে, আমি তাকে পেমেন্ট দিয়ে বিদায় দিয়ে দিই, ঠিক আছে। লেখিকার ইন্টেনশনটা এরকম ছিল। তো এই ছোট ছেলে আজকে কাজ করছে, ঠিক আছে, ঠিক আছে, ওরে যা বিল হয়েছে টাকা পয়সা দিয়ে ওরে বিদায় দিয়ে দিই। মনে মনে হয়তো ভাবতেছিল আর একটা বড় ছেলে দরকার। এখন এই জায়গাটায় আমার একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আই উইল পে ইউ নাও ফর হোয়াট ইউ হ্যাভ ডান, ঠিক আছে। এই জায়গাটায় আহ এটা কি অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস, দেখি তোমরা বলো তো, এটা কি কি মনে হচ্ছে? আচ্ছা, অ্যাক্টিভ বলতেছো, থ্যাংক ইউ, অ্যাক্টিভ। আচ্ছা, এখন যদি হচ্ছে এটাকে প্যাসিভ করতে বলে, এটাকে যদি প্যাসিভ করতে বলে সেই ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে প্যাসিভ করব? আসলে তো একটু চেষ্টা করে দেখি। আই উইল পে ইউ নাও ফর হোয়াট ইউ হ্যাভ ডান, আমরা একটু চেষ্টা করে দেখি, আসো। সেন্টেন্সটা ছিল কেমন, যে আই উইল পে ইউ নাও ফর হোয়াট ইউ ডান, ঠিক আছে। আচ্ছা, কেউ কি করছো কিনা দেখি কমেন্টে। মৌমিতা দাস বলতেছে আগে বসবে। আচ্ছা, মঈন চৌধুরী বলতেছে সাউন্ড নাকি মাঝে মাঝে সমস্যা হচ্ছে। তোমাদের বাকিদের কি মনে হচ্ছে? বাকিদের কি মনে হচ্ছে? বাকিরা বলতেছে ঠিক, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে দু একজনের সমস্যা হলে তার ইতে সমস্যা। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল রাখবে, একটা জেনারেল নিয়ম আছে দেখো। আমাদের তো আসলে করতে হবে না, এখানে 4টা অপশন দেওয়া থাকবে, তারপর আমরা নিয়মটা শিখে রাখি। আমার এখানে প্রিন্সিপাল ক্লোজ আছে, আই উইল পে ইউ। আর আরেকটা আছে কি, আমার সাবঅর্ডিনেট ক্লোজ আছে, ফর হোয়াট ইউ হ্যাভ ডান। তো এই ক্ষেত্রে যদি দুইটা ক্লোজকেই আসলে করা যায় প্যাসিভ, তাহলে নিয়ম হচ্ছে দুইটা ক্লোজকেই করা, ঠিক আছে। যদি দুইটা ক্লোজকেই করা যায়, নিয়ম হচ্ছে দুইটা ক্লোজকেই করা। সেক্ষেত্রে আমরা চেক করে দেখি দুইটা ক্লোজ করা যায় কিনা। দেখো তো, আই উইল পে ইউ, ইউটা এখানে কি অবজেক্ট, তাহলে ইউকে আগে নিয়ে আসি, যে ইউ উইল বি পেইড, তাই না? ইউ উইল বি পেইড, তারপর কি, বাই মি। নাও, নাও কথাটা দিয়ে দিলাম, ফর
এরপর দেখো পরের পরে হোয়াট ইউ হ্যাভ ডান। হোয়াট ইউ হ্যাভ ডান কে কি করা যায় কিনা, হোয়াট তো অবজেক্ট তাই না, হোয়াট তো অবজেক্ট, ইউটা হচ্ছে কে, সাবজেক্ট। তাহলে ফর হোয়াট হ্যাজ বিন ডান বাই ইউ, দুইটাকে যেহেতু করা যায়, নিয়ম হচ্ছে দুইটাকে আমরা করব, ঠিক আছে, দুইটাকে যেহেতু করা যাচ্ছে, সো দিস শুড বি দ্য প্যাসিভ। আচ্ছা, আহ বুঝতে পারছি কিনা আমরা এটা? ওকে, আমরা এগিয়ে যাই, দেখো উই ওয়েন্ট টুগেদার ব্যাক অফ দ্য কেবিন, আমরা একসাথে কেবিনের পেছনে গেলাম, অ্যান্ড অ্যাস্টোনিশিং অ্যামাউন্ট অফ সলিড উড হ্যাড বিন কাট। এখানে দেখো অ্যাস্টোনিশিং ওয়ার্ডটা ইউজ করেছে, অ্যাস্টোনিশিং মানে সারপ্রাইজ হয়েছে, কোনো খারাপ কিছুতে সারপ্রাইজ হয় না কিন্তু, মানে অনেক বেশি কাঠ কাটা হয়েছে এই জন্য সারপ্রাইজ হয়েছে। অ্যাস্টোনিশিং অ্যামাউন্ট মানে অ্যান অ্যাস্টোনিশিং অ্যামাউন্ট অফ সলিড উড হ্যাড বিন কাট, মানে একটা কি আশ্চর্যজনক পরিমাণ কাট কি করা হয়েছে, কাটা হয়েছে। বাট ইউ ডান অ্যাজ মাচ অ্যাজ এ ম্যান, তুমি তো একটা পুরা পূর্ণবয়স্ক লোকের মতোই কাজ করছো, লেখিকা বললো দিস ইজ এ স্প্লেন্ডিড পাইল, ঠিক আছে, এটা স্প্লেন্ডিড মানে হচ্ছে এখানে কি বোঝাচ্ছে, যে বিশাল এরকম বোঝাচ্ছে, এখানে আসলে সুন্দর বোঝাচ্ছে না, এটা একটা বড় সড়ো পাইল ছিল এরকম বোঝাচ্ছে, ঠিক আছে। এরপর দেখো আই লুকড অ্যাট হিম, আই লুকড অ্যাট হিম, হ্যাঁ এক্সপ্লেন, আই লুকড অ্যাট হিম, আমি তার দিকে তাকালাম অ্যাকচুয়ালি ফর দ্য ফার্স্ট টাইম, মানে প্রথমবারের মতো আমি তার দিকে তাকালাম। হিজ হেয়ার ওয়াজ দ্য কালার, মানে এখানে বলতেছে মানে ভালোভাবে, অ্যাকচুয়ালি দিয়ে বোঝাচ্ছে যে ভালোভাবে, এর আগে সেইভাবে তাকায় নাই, ভালোভাবে সে প্রথমবার মতো তাকালো। হিজ হেয়ার ওয়াজ দ্য কালার অফ দ্য কর্ন শক্স, ওই যে তার যে পছন্দের যে জায়গাগুলা, যে জায়গাগুলোতে যা থাকে তার সাথে সে দেখো সে মিলিয়েছে, তার চুলের কালার হচ্ছে কর্ন শক্সের মতো, মানে ওই যে ভুট্টার গাদার মতো। অ্যান্ড হিজ আইজ ভেরি ডিরেক্ট, সরাসরি বলতে গেলে তার চোখ হচ্ছে ওয়ার লাইক দ্য মাউন্টেন স্কাই, দেখো তো একটু কি সিমিলি ইউজ করছে, কি ধরনের সিমিলি, হিজ আইস ওয়ার লাইফ ইউজ করছে, দ্য মাউন্টেন স্কাই মানে পর্বতের উপরে যে আকাশ, ওয়েন রেইন ইজ পেন্ডিং, যখন নাকি বৃষ্টি হবে হবে ভাব, গ্রে ধূসর কালো মেঘ থাকে, উইথ দ্য শ্যাডোয়িং অফ দ্যাট মিরাকুলাস ব্লু, এবং একটা ছায়া থাকে, কিসের ছায়া, অফ দ্যাট মিরাকিউলাস, মিরাকিউলাস মানে কি, কে বলতে পারবা মিরাকিউলাস মানে কি, মিরাকুলাস ওটা গুরুত্বপূর্ণ, দেখি কে বলতে পারো, তানবীর, শামিমা, আহ তাহসিন, মীরা, হ্যাঁ মিরাকেল আমরা বলি না, মিরাকেল, মিরাকেল, মিরাকেল মানে কি আশ্চর্যজনক, তো মিরাকিউলাস মানে হচ্ছে সারপ্রাইজিং, সারপ্রাইজিং ব্লু, সারপ্রাইজিংলি ব্লু, মিরাকিউলাস মানে হচ্ছে সারপ্রাইজিং যেটা বোঝাচ্ছে, ঠিক আছে, আশ্চর্যজনক, সারপ্রাইজিং, সারপ্রাইজিং। আই গেভ হিম এ কোয়ার্টার, আমি তাকে একটা কোয়ার্টার, মানে আমরা যেটাকে বাংলা ভাষায় বলতাম চার আনা, চার আনা বুঝি না, ওরকম চার আনা দিলাম, ঠিক আছে, এটা বলতেছে আমি তাকে চার আনা দিলাম। ইউ মে কাম টুমোরো আফটারনুন, এখন লেখিকার পছন্দ হয়ে গেছে, তাকে বলতেছে তুমি আগামীকাল আবার বিকেলে আসতে পারো, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। সে আমার দিকে তাকালো, আবার কি করলো, সে এট দ্য কয়েনের দিকে তাকালো, মানে পয়সার দিকে তাকালো, এন্ড সিম টু ওয়ান টু স্পিক, এবং মনে হলো কিছু একটা বলতে চায়, বাট কুড নট এন্ড টার্ন অ্যাওয়ে, এবং কিন্তু বলতে পারলো না, কিন্তু আহ, কি করলো, সে অন্যদিকে ফিরে চলে গেল। এইখানে আসলে সে কি বলতে চেয়েছিল বলে মনে হয় তোমাদের কাছে, ঠিক আছে, সিম টু ওয়ান্ট টু স্পিক, মনে হয়েছে যে কিছু বলতে চায় কিন্তু বললো না। দেখি তোমাদের আসলে তোমরা গল্পটা যারা আগে পড়ছো আহ এটা বুঝো কিনা, ঠিক আছে, এখানে সে যখন কি বলতে চেয়েছিল, শশী বলেছো জি, লাগবে না তার, ঠিক আছে। আর কেউ দেখি, দ্য অ্যামাউন্ট অফ হোয়াট শি গেভ ওয়াজ আনএক্সেপ্টেবল, ফাইরুজা, ফাইরুজা যেটা বলেছো, তুমি সরাসরি আনসারটা দিয়ে ফেলেছো। সিয়াম ইবনে আজম, থ্যাংক ইউ বলেছো, ঠিক আছে, থ্যাংক ইউ, মানে এখানে আসলে কি, মানে জেরি আহ, কৃতজ্ঞতা স্বরূপ তাকে ধন্যবাদ দিতে চেয়েছিল, বা ধন্যবাদ দিতে মনে, মানে ধন্যবাদ দেয়া উচিত বলে মনে করেছিল, কিন্তু সে দেয় নাই, ঠিক আছে। সো দিস ইজ হিজ নেচার, সেটাই এটাই হচ্ছে তার নেচার, যে সে আসলে ইন্টিগ্রিটি আছে তার মধ্যে, কিন্তু সই না ব্যাপারটা, ঠিক আছে, ব্যাপারটা একদম সই না যে হ্যাঁ অনেক ধন্যবাদ, হ্যাঁ চাটুকারিতা তার মধ্যে নাই, সিম্পল, সে খুবই সিম্পল, এটা দিয়ে যেটা বোঝানো হয়েছে। আর সামনে গুলো একটু পাবো আমরা। এট ডে লাইট, দিনের আলোতে, আই ওয়াজ হাফ ওয়েকেন্ড বাই দ্য সাউন্ড অফ চপিং, দিনের আলোতে আমি কি হয়ে গেলাম, আমি অর্ধ জাগ্রত অবস্থায় ছিলাম,
যখন নাকি কাটা হচ্ছিল অ্যাগেইন, it was so even in texture that I went back to sleep. It was so even in texture. আহ, এইখানে দেখো এই লাইনটা বুঝছো কিনা? It was so even in texture. আচ্ছা, এই লাইনটার বাংলা মিনিং কি ধরতে পারছো? বলতে পারবা কেউ? এটা কি বোঝাচ্ছে? যে সাইদ, সাইদ বলেছিল ইন্ট্রোভার্ট পারসন, ঠিক আছে, এটাও হয়। ইট ওয়াজ সো ইভেন ইন টেক্সচার দ্যাট আই ওয়েন্ট ব্যাক টু স্লিপ। আমি ঘুমাতে চলে গেলাম, ঠিক আছে। এই যে ঘুমাতে চলে গেলাম, সিয়াম ইবনে আজম, সিয়াম ইবনে আজম, তোমাকে খুবই ধন্যবাদ। সিয়াম, তোমার মনে হয় সিয়াম তানজিল, তোমাদের কি পড়া পড়া ছিল আগে? গল্পটাও জানায় তো, চমৎকার ভাবে আনসার করছো। সিয়াম পড়া ছিল, থ্যাংক ইউ, ঠিক আছে, এই জন্য ধরতে পারছো খুব ভালোভাবে। অ্যাগেন, অ্যাগেন ইট ওয়াজ সো ইভেন ইন টেক্সচার, মানে এর আগে বলছিল না যে এর আগে যখন শব্দটা হয়েছিল খুব রিদমিক ছিল, এবারও হচ্ছে আসলে কি খুব শ্রুতিমধুর ছিল, বা হচ্ছে খুব ভালো লাগতেছিল। ঘুম ঘুম মানে ঘুম ঘুম ভাঙা না, বরং ঘুম আনার মতো শব্দ ছিল। আমি ঘুমাতে চলে গেলাম, ওয়েন আই লেফট মাই বেড, আমি যখন আমার রুম থেকে উঠলাম সকালবেলার, ইন দ্য কুল মর্নিং, ঠান্ডা আবহাওয়ার মধ্যে, দ্য বয় হ্যাড কাম অ্যান্ড গন, বয়টা অলরেডি এসে আবার কি হয়ে গেছে, চলেও গেছে। এন্ড এ স্ট্যাক অফ কিনলিং ওয়াজ নিট এগেইনস্ট দ্য কেবিন ওয়াল, এবং কাইন্ডলিং মানে হচ্ছে আগুন জ্বালানোর মতো একটা কি, একটা হচ্ছে কি বলে এটাকে, একটা স্টেকের মতো করে দিয়ে গেছে। স্টেকটাকে কি বলতে পারি বাংলায়? আহ এটাও ওয়ান কাইন্ড অফ একটা আহ, আহ, গাদার মতো এরকম বলা যেতে পারে, ঠিক আছে। আগুন জ্বালানোর কোনো একটা জায়গা, ঠিক আছে, ঠিক করে দেওয়া যায়। কাইন্ডলি মানে হচ্ছে আগুন জ্বালানি। ওয়াজ নিট এগেইনস্ট দ্য কেবিন ওয়াল, আমার কেবিনের পাশেই ছিল। হি কেম আফটার স্কুল ইন দ্য আফটারনুন, সে স্কুলের পরে বিকেলবেলা এসেছিল। অ্যান্ড ওয়ার্ক আনটিল টাইম টু রিটার্ন টু দ্য অরফেনেজ, এবং এতিমখানায় যাওয়ার আগ পর্যন্ত সে কাজ করেছিল। হিজ নেম ওয়াজ জেরি, দেখো এতক্ষণ পরে এসে সে তার নাম বলতেছে, তার নাম হচ্ছে জেরি। এবং এই লাইনটা তোমরা দেখেছো মনে হয়, প্রিভিয়াস এসে কোশ্চেনে আসছে, তাই না? যে হি হ্যাড বিন এট দ্য অরফেনেজ সিন্স হি ওয়াজ 4, ঠিক আছে, যে সে অরফেনেজে ছিল তার বয়স যখন 4, সেই 4 বছর বয়স থেকে। এই লাইনটা থেকে কোশ্চেন আসছে। এখন এই লাইনটা নিয়ে আমরা অনেকেই হচ্ছে মাঝে মধ্যে একটু কনফিউশনে পড়ে যাই, যারা হচ্ছে সিন্সের একটা রাইট ফর্ম ভার্বের নিয়ম শিখেছি। আমি ওই নিয়মটা তোমাদের আবার একটু দেখাচ্ছি, যেটা নিয়ে কনফিউশনে এখন না পড়লেও যখন রাইট ফর্ম ভার্বের ক্লাস হবে তখন হয়তো বা অনেকে কনফিউশনে পড়ে যাবা। তো আমি একটু দেখাচ্ছি তোমাদের। এখানে আসলে বিষয়টা আসলে কেমন দেখো। আচ্ছা, শশী বলতেছে রাইট ফর্ম ভাবে ক্লাস হয়ে গেছে, তো রাইট ফর্ম ভাবে ক্লাস হয়ে গেলে তো অলরেডি হচ্ছে একটা কোশ্চেন চলে আসার কথা তোমাদের মাথায়। আহ, আচ্ছা, হোয়াইট বোর্ডটা একটু ঠিক করা লাগবে, এই যে একটা সেটিং ঠিক করা লাগবে। আজকে আপাতত আপাতত একটু চালাই। দেখো সেন্টেন্সটা কেমন ছিল, যে she had, she না, সরি, he had been, something wrong, he had been at the orphanage since he was 4, ঠিক আছে। এখানে আসলে সমস্যাটা কোথায় বাজে দেখো, সমস্যাটা বাজে হচ্ছে তোমরা রাইট ফর্ম অফ ভার্বে একটা নিয়ম শিখো এরকম, যে সিন্স এর বা পাশে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা
প্রেজেন্ট পারফেক্ট থাকলে সিন্সের ডান পাশে হয় পাস্ট ইনডিফিনিট, এরকম নিয়ম শিখেছো কিনা তোমরা? এবং সিন্সের বাঁ পাশে যদি থাকে পাস্ট ইনডিফিনিট, তখন সিন্সের ডান পাশে থাকে হচ্ছে পাস্ট পারফেক্ট। আচ্ছা, তোমরা এই নিয়মটা শিখেছো কিনা? সিয়াম বলতেছো যে অলরেডি হচ্ছে তোমার মাথায় এই কোশ্চেনটা আসছে, ঠিক আছে। তাহলে দেখো, এই যদি হয় অবস্থা, তাহলে আমার যে কোশ্চেনটা, আমার যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের সাথে কি আসলে এটা মিললো দেখো। এই সেন্টেন্সে কি আছে দেখো। এই সেন্টেন্সে আছে হচ্ছে সিন্সের বাঁ পাশে দেখতে পাচ্ছি আমি পাস্ট পারফেক্ট, আর ডান পাশে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, যেটা হচ্ছে উল্টা, তাই না? এই যে উল্টা হয়ে যায়, ঠিক আছে, এটা উল্টা হয়ে যায়। বিষয়টা আসলে কি? বিষয়টা দেখো, এখানে যে নিয়মটা দেয়া আছে এটা ভুল না, তবে আমরা এই নিয়মটা আসলে কখন অ্যাপ্লাই করতে হবে সেটা অনেকেই বুঝি না, ঠিক আছে। এই নিয়মটা শুধুমাত্র আহ কোন ক্ষেত্রে দেখো, সিন্সের ক্ষেত্রে তখনই আমরা এই নিয়মটি আমরা ব্যবহার করব যখন দেখবো যে এই বাঁ পাশে, এই সিন্সের বাঁ পাশে যখন দেখবো যে সময় জাতীয় বাক্য আছে, বাঁ পাশে সময় জাতীয় বাক্য, সব ক্ষেত্রে না। যেমন কিরকম, মনে করো আমি নিচে একটা এক্সাম্পল লিখতেছি যে ইট ইজ 3 ইয়ার্স, এই দেখো সময় জাতীয় বাক্য, ইট ইজ 3 ইয়ার্স সিন্স হি লেফট দা হাউস, সে বাড়ি ত্যাগ করেছে, কয় বছর হয়েছে? 3 বছর হয়েছে। তো এখন সিন্সের বাঁ পাশে দেখো সময় জাতীয় বাক্য, সময় জাতীয় বাক্যের ক্ষেত্রেই শুধুমাত্র আমরা এই নিয়মটা প্রযোজ্য করব, ঠিক আছে। অন্য কোনো নিয়মের ক্ষেত্রে এটা হবে না। আহ, আমি যদি হচ্ছে আরেকটা সেন্টেন্স তোমাদেরকে দেখাতে চাই, যে দেখো আমি এরকম বললাম যে 10 years have passed, 10 years have passed since I left my university, হয় কিনা দেখো। এই যে এখনো কিন্তু নিয়মটা মেলে, সিন্সের বাপাশে যেহেতু আমাদের এখন কোন ধরনের বাক্য আছে? সময় জাতীয় বাক্য। দেখো 10 ইয়ার্স সময় জাতীয় বাক্য যেহেতু, তো এখন আমি এই নিয়মটা ফলো করব, যেহেতু আমার এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট, সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক বা ইনডিফিনিট হোক, তখন সিন্সের ডান পাশে হবে কি পাস্ট ইনডিফিনিট। ওকে, তার মানে এতটুকু আমরা বুঝছি কিনা যে এই নিয়মটার ক্ষেত্রে, এই নিয়মটা আসলে এই সেন্টেন্সের সাথে যায় না। কেন যায় না দেখো, কারণ সিন্সের বাঁ পাশে কিন্তু এখন সময় না। দেখো, হি হ্যাড বিন এট দ্য অরফেনেজ, সে অরফেনেজে ছিল, এটা কোনো সময় না যে 10 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, এরকম কিছু না। সো ওই নিয়ম এখানে খাটবে না। এখানে আসলে কোন নিয়মটা দেখো, এখানে সিম্পল আমরা যে হচ্ছে সিন্স পরের নিয়ম যে শিখি, পারফেক্ট টেন্সের যে সিম্পল নিয়মটা আমরা যেটা শিখি, সেটাই হচ্ছে এখানে মূলত অ্যাপ্লাই করা হয়েছে। বিষয়টা কেমন দেখো, আহ আমরা কিভাবে লিখি, এরকম লিখি না যে আই হ্যাভ বিন লিভিং, মনে করো আমি বাস করতেছি, আই হ্যাভ বিন লিভিং হিয়ার, এখানে বাস করতেছি ফর দা লাস্ট 5 ইয়ার্স। তোমরা একটু বলো তো এই সেন্টেন্সটা কি কারেক্ট না ইনকারেক্ট? এই যে আমরা যে সেন্টেন্সটা লিখলাম এটা বুঝি কিনা, যে আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর দ্য লাস্ট 5 ইয়ার্স। এখানে এই ফর আছে কি জন্য? কারণ গত 5 বছর বোঝাচ্ছে, মোট সময়টা বোঝাচ্ছে। এবং আহ 5 বছর, গত 5 বছর ধরে আমি এখনো এখানে বাস করতেছি, এখনো বাস করতেছি, এই জন্য এটা পাস্ট পারফেক্ট না হয়ে কি হয়েছে? প্রেজেন্ট পারফেক্ট হয়েছে, তাই না? আর যদি আমি এটাকে এরকম বোঝাতে চাচ্ছিলাম যে 5 বছর ধরে আমি বাস করতেছিলাম, এখন আর বাস করতেছি না, 5 বছর ধরে বাস করতেছিলাম, ঠিক আছে, মানে এখন আর বাস করতেছো না। এমন হতে পারে না যে তুমি তোমার গ্রামের বাড়ি মনে করো বরিশাল, ঠিক আছে, তুমি সেখানে তোমার জন্ম থেকে তুমি বসবাস করতেছিলে, তার মানে তুমি হচ্ছে 18 বছর ধরে সেখানে বাস করতেছিলে, এখন কিন্তু আর বাস করতেছো না, তাই না? তাহলে সেটা তো আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে না। তখন সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টের জায়গায় আমরা কি দিব? ঠিক আছে, তখন সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টের জায়গায় পাস্ট পারফেক্ট দিয়ে দিব, তাই না? যেমন মনে করো আমরা এই কাজটা করলাম এখানে, এখানে এই যে হ্যাভ বাদ দিয়ে তখন এটা কি দিয়ে দিলাম? হ্যাড দিয়ে দিলাম। আই হ্যাড বিন লিভিং, তখন তার হেয়ার হবে না, তখন দেয়ার হয়ে যাবে, কারণ হেয়ার হলে তো বর্তমান হয়ে যায়। আই হ্যাড বিন লিভিং দেয়ার ফর দ্য লাস্ট 5 ইয়ার্স, আমি সেখানে গত 5 বছর ধরে আহ বাস করতেছিলাম। তখন লাস্ট কথাটাও আসবে না, তখন এরকম কিছু একটা আসবে, কারণ লাস্ট বললে বর্তমানের সাথে মিলে যায়। তখন এরকম কথাটা আসবে যে
ফর টোটালি আমরা এখানে এবার বলবো যে 5 ইয়ার্স, ফর দিস 5 ইয়ার্স। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আই হ্যাড বিন লিভিং দেয়ার ফর 5 ইয়ার্স। এখন আমি যদি এখানে ফর না দিয়ে, সরি 5 ইয়ার্স না দিয়ে, 5 ইয়ার্স না দিয়ে যদি আমি এরকম একটা সময় দিতে চাই, আহ, যে আই হ্যাড বিন লিভিং দেয়ার ড্যাশ 2006, ঠিক আছে, তখন কি আর ফর দিব? তখন কি দিব? সিন্স দিব, তাই না? সিন্স 2006। এতটুকু বুঝি কিনা একটু আমরা আস্তে আস্তে বুঝি, কারণ বিষয়টা জটিল, ঠিক আছে। অনেকে এই বিষয়টা বুঝে না। আই হ্যাড বিন, তখন সেন্টেন্সটা কি হচ্ছে দেখো, আই হ্যাড বিন লিভিং দেয়ার সিন্স 2006, মানে আমি সেখানে 2006 সাল থেকে বাস করছি। আমি যদি হচ্ছে সবগুলো সেন্টেন্স এখন কেটে দিই, দেখো আমি আহ এই পর্যন্ত যা পাইলাম, আমরা হচ্ছে সব সেন্টেন্সটা কেটে দিই, ঠিক আছে, কেটে দিয়ে এই পর্যন্ত যা পাইছি সেটাকে লিখি সহজে বোঝার জন্য। দেখো যে তাহলে কি দাঁড়ালো সেন্টেন্সটা, যে আই হ্যাড বিন লিভিং দেয়ার সিন্স 2006। তাহলে 2006 কে একটা সময় না? সময় তো, তাই না? আচ্ছা, এখন দেখো এই যে লিভিং কথাটা, লিভিং কথাটা কি এখান থেকে বাদ দিলে কোনো সমস্যা আছে আদৌ? দেখো তো, আমি যদি এখান থেকে আই হ্যাড বিন লিভিং না বলে আমি এরকম বলি যে আমি সেখানে ছিলাম, বাস করছিলাম না বলে লিভিংটা বাদ দিয়ে দিলাম, যে আই হ্যাড বিন দেয়ার, ঠিক আছে। এটা বুঝো কিনা একটু জানাও তো। আমি যদি লিভিং বাদ দিয়ে দিই সেন্টেন্সটাকে, আদৌ কি কোনো সমস্যা আছে? আই হ্যাড বিন লিভিং, আই হ্যাড বিন লিভিং না দিয়ে আই হ্যাড বিন দেয়ার সিন্স 2006, আমি সেখানে 2006 সাল থেকে ছিলাম, তার মানে লিভিং বাদ দিলেও কোনো সমস্যা নাই। ওকে, যেহেতু সমস্যা নাই, আমি লিভিংটাও বাদ দিয়ে দিলাম মনে করো, ঠিক আছে। এইবার দেখো আমার এই যে 2006, 2006টা মূলত কি ছিল? 2006 ছিল একটা সময়, তাই না? এই সময়টাকে আমি একটা ওয়ার্ডে না লিখে যদি একটা সেন্টেন্সে লিখতে চাই, যে 2006 সালের কোনো একটা ঘটনা, যে আমি সেখানে ছিলাম। 2006 সালে কি হয়েছে মনে করো, ডক্টর ইউনূস নোবেল নোবেল পাইছে, তাই না? সিন্স, বা ডক্টর ইউনূস নোবেল পাইছে বলতে আমরা যদি এরকম বলতে চাই আরো সহজে, যে সিন্স তোমার সাথে আমার পরিচয় হইলো, বা তার সাথে আমার পরিচয় হয়েছিল, বা সে আমার কাছে আসছিল, ঠিক আছে, এরকম একটা ঘটনা থেকে আমি যদি বোঝাতে চাই, যে সিন্স আই মেট হিম, ঠিক আছে। আমি ঘটনা দিলাম 2006 না দিয়ে জাস্ট কি দিলাম, একটা ঘটনা দিলাম। সেই ঘটনাটা কিন্তু আমাকে অবশ্যই পাস্ট ইনডিফিনিটেই লিখতে হবে। কেন লিখতে হবে? তোমাদের সিকোয়েন্স অফ টেন্সের ক্লাসে আমি বলেছি, একটা পাস্ট পারফেক্ট হলে অন্যটাকে পারফেক্ট রাখা যাবে না, অন্যটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে এই ঘটনাটাই কিন্তু করছে সেম, ঠিক আছে। ওইখানে জাস্ট এই ঘটনাটাই করছে, দেখো হি হ্যাড বিন এট দ্য অরফানেজ সিন্স, এই জায়গাটা একটা সময় না দিয়ে, পয়েন্ট অফ টাইম না দিয়ে, একটা পয়েন্ট অফ ইভেন্ট দিয়ে দিছে, যে তার বয়স যখন 4 বছর বয়স তখন থেকে সে ওইখানে ছিল, ঠিক আছে। জাস্ট এই ঘটনাটাই ঘটছে। তুমিও কিন্তু এখানে আই মেট হিম না বলে, যে আই হ্যাড বিন দেয়ার সিন্স 2006, আই মেট হিম না বলে তুমি বলতে পারো সিন্স আই ওয়াজ 5, আমার 5 বছর বয়স থেকে আমি কি সেখানে ছিলাম। তো স্ট্রাকচার কিন্তু সিম্পল স্ট্রাকচার, মানে ওই যে ফর সিন্স এর পারফেক্টের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাই, জাস্ট এখানে সিন্স এর পরে পয়েন্ট অফ টাইমটা না দিয়ে একটা সেন্টেন্স হিসেবে পয়েন্ট অফ টাইমটা দিয়েছে, যখন থেকে 4 বছর ছিল তখন থেকে জেরি কোথায় ছিল? জেরি এতিমখানায় ছিল। এবার একটু বলো দেখি তোমরা বুঝছো কিনা আসলে। হ্যাঁ, যে এই স্ট্রাকচারটা কি এখন বুঝতে পারছো কিনা? নাম্বার ওয়ান পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কি, যে এইটা আসলে সিন্সের, তোমরা ক্লাসে রাইট ফর্ম বাড়বে যেটা শিখছো সেটা না, ঠিক আছে। সেই সিন্সের নিয়ম না। কেন সেই সিন্সের নিয়ম না বলেছি? কারণ ওই সেন্সের নিয়মের ক্ষেত্রে কি হবে, বাদিকে দেখো, বাদিকে সময় জাতীয় বাক্য থাকবে, ঠিক আছে। বাদিকে তোমার তখন সময় জাতীয় বাক্য থাকবে, আদারওয়াইজ ওই সেন্সের নিয়ম তুমি অ্যাপ্লাই করবা না। আর এদিকে কিন্তু বাদিকে সময় জাতীয় কোনো বাক্য নাই। এটা জাস্ট ফর সিন্সের স্বাভাবিক নিয়ম। সিন্সের পরে আমরা জানি পরের পরে টোটাল টাইম থাকে, 10 বছর 20 বছর, সিন্সের পরে হচ্ছে শুরুর টাইমটা থাকে, এবং সেই ক্ষেত্রে সিন্সের পরে শুরুর টাইমটা না দিয়ে এখানে একটা ঘটনা দিয়ে দিচ্ছে,
যে আমার বয়স যখন 10, তার বয়স যখন 4, তার বয়স যখন 5, এবং ঘটনা যেহেতু দিস সেন্টেন্স হিসেবে দিস সেন্টেন্সকে অবশ্যই একটা টেন্সে দেওয়া লাগবে, এবং সেই টেন্সটা অবশ্যই যেহেতু অতীতের ঘটনা এই জন্য এটা কি পাস্টে দেওয়া লাগবে, সাথে একটা পাস্ট পারফেক্ট, এই জন্য এটা আর পাস্ট পারফেক্ট দেওয়া যাবে না, এই জন্য এটা দেওয়া হচ্ছে কি পাস্ট ইনডেফিনিট। ঠিক আছে। হ্যাঁ, ইসারুল্লাহ বলছে সিন্সটা এই জায়গায় কি হিসেবে হবে, অবশ্যই কনজাংশন হবে, যেহেতু দুইটা ক্লজকে যেহেতু দুইটা ক্লজকে যুক্ত করছে। ঠিক আছে। আচ্ছা, কেউ একজন বলেছো কি যে রাইটার, কি বললা দেখি তোমার কথাটা। স্যার এত কিছু না ভেবে সিম্পলি ভাবা যায় রাইটারদের সবকিছুই কলোকিয়াল তারা গ্রামার না, এটা হচ্ছে একটা সস্তা বাবা, এবং এটা হচ্ছে তোমার যখন তোমার জ্ঞানের লেভেল খুবই, মানে তুমি জ্ঞানের লেভেলটাকে বদ্ধ বদ্ধ করে রাখতেছো তখন রাইটার যে কথাটা বলছে, রাইটার তো এখানে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে না। তার মানে ওই ছেলেটা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারে, স্পোকেন ল্যাঙ্গুয়েজ। রাইটার তো যখন গল্প লিখছে, উপন্যাস লিখছে, তখন সে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে না। তো আমি যখন গ্রামার বুঝি না, কিছু মিলাতে পারি না, তখন আসলে এই যুক্তি নিয়ে আসি যে হ্যাঁ, কবিরা লেখকরা এগুলো নিয়ম টিয়ম মানে না। ঠিক আছে, এগুলো খুবই সস্তা যুক্তি, এই যুক্তি দিয়ে হচ্ছে নিজের জ্ঞানকে সীমাবদ্ধ করা যাবে না। ঠিক আছে। আচ্ছা, আমরা আবার গল্পে চলে যাই। দেখো, আহ ওকে, এই লাইনটা আবারও কিন্তু পরীক্ষায় আসতে পারে, আমরা খেয়াল রাখবো, পারলে মুখস্থ করে রাখবো। এরপর দেখো কি বলতেছে, আই পিকচার হিম এট 4, আমি তার 4 বছরের বয়সে তার চেহারা কেমন ছিল সেটা পিকচার করার চেষ্টা করলাম, উইথ দ্য সেম গ্রেট গ্রে ব্লু আইস, তার ঠিক একই রকম ধূসর নীল চোখ নিয়ে, দ্য সেম ইন্ডিপেন্ডেন্স, এবং তার সেম স্বাধীনতা। মানে লেখক তাকে বলতেছে সে স্বাধীন ছিল। নো, দ্য ওয়ার্ড দ্যাট কামস টু মি ইজ ইন্টিগ্রিটি, এটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড। যে জেরির ক্ষেত্রে যে বিশেষণটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে হচ্ছে আহ, সততা, সাধুতা, সাধুতা বলা যায়, মানে যার মধ্যে কোনো ধরনের কি নাই, কপটতা নাই, সাধুতা, মানে একদম পারফেক্ট যেটা। ইট ইজ বেরেড অন কারেজ, এটা হচ্ছে কারেজের চেয়েও বেশি, সাহসের উপর প্রতিষ্ঠিত, বাট ইট ইজ মোর দেন ব্রেভ, কিন্তু এটা ব্রেভের চেয়েও বেশি কিছু। ইট ইজ অনেস্ট বাট ইট ইজ মোর দেন অনেস্টি, এটা সৎ, কিন্তু এটা সততার চেয়েও বেশি কিছু। দ্য অ্যাক্সেন্ডেল ব্রোক ওয়ান ডে, একদিন কুড়ালের হাতুড়টা ভেঙে গেল। জেরি সেইড দ্য উৎসব এট দ্য অরফানেজ উড রিপেয়ার ইট, যে বললো যে এতিমখানার যে হচ্ছে কাঠের দোকান সেটা হচ্ছে এটা রিপেয়ার করবে। আই ব্রাউট মানি টু পে ফর দ্য জব এন্ড হি রিফিউজড ইট, আমি টাকা দিয়ে তাকে সেধেছিলাম, নিয়ে এসেছিলাম তাকে দেওয়ার জন্য, কিন্তু সেটা রিফিউজ করলো। সে বলল আই উইল পে ফর ইট, আমি এটা পে করব। আই ব্রোক ইট, আমি এটা ভেঙেছি। আই ব্রাউট দ্য এক্স ডাউন কেয়ারলেস, আমি অসচেতন ভাবে আহ, কাজ করায় এটা ভেঙে গেছে। এখানে খেয়াল করে দেখো, এই যে এই জেরি এখানে কথা যেটা বলছে এটা কলোকিয়াল, কেয়ারলেস, বলা উচিত ছিল কেয়ারলেসলি অ্যাডভার্ব হিসেবে, তাই না? কিন্তু এখানে সে বলছে কেয়ারলেস, ওই যে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা স্পোকেনে ব্যবহার করা হয়, এগুলা অ্যাডভার্বের জায়গায় অ্যাডজেক্টিভ ইউজ করে স্পোকেনে, অ্যাভেলেবল। ঠিক আছে, তোমরা যারা ইংলিশ মুভি টুভি দেখো তারা হয়তো হরহামেশা খেয়াল করো এগুলা। ঠিক আছে, বাট ওই যে স্পোকেনের বিষয়ে আমরা কখনো রিটেনে নিয়ে আসতে পারবো না। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, বাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম, লেখিকা বলতেছে কেউই কিন্তু সবসময় সঠিকভাবে কাজ করতে পারে না, সঠিকভাবে আঘাত করতে পারে না। দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল, নিশ্চয়ই দোষটা ছিল কাঠের হাতুড়িতে। আইল সি দ্য ম্যান ফ্রম হুম আই বট ইট, আমি আহ, এটা বলতেছি কি, আই উইল সি দ্য ম্যান ফ্রম হুম আই বট ইট, আমি ওই লোকটাকে দেখে নিব যার কাছ থেকে আমি এটা কিনেছি। আই উইল সি দ্য ম্যান ফ্রম হুম আই বট ইট, মানে আমি তার সাথে কথা বলবো এই বিষয়টা, মানে লেখিকা বলতেছে যে তার কুড়ালে হয়তো সমস্যা ছিল। এরপর দেখো, ইট ওয়াজ অনলি দেন, এই এই যে সেন্টেন্সটা, শেষের যে সেন্টেন্সটা, এটা কিন্তু লাস্ট সেন্টেন্স তো একটা পেজের, এটা থেকে এই যে ফ্রম হোমের অংশটা থেকে আমাদের কোশ্চেন থাকলেও থাকতে পারে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখো, ফ্রম হোমের যে জায়গাটা, এখান থেকে শূন্যস্থান দিয়ে দিলেও দিয়ে দিতে পারে, যেহেতু একটা পেজের শেষ শেষ সেন্টেন্স, খেয়াল রাখবো। এরপর আরেকটা বিষয় আছে দেখো এই জায়গাটায়, সেটা হচ্ছে দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উড। ঠিক আছে, অন দ্য উড না, অফ দ্য উড এরকম কিছু না, অফ না, ঠিক আছে, অন না, ফর না, এরকম কিন্তু কিছু না, ইন দা উড মানে কাঠে সমস্যা ছিল এরকম বোঝাচ্ছে। আচ্ছা, এরপর দেখো, 76 নম্বর পেজের প্রথম প্যারায়, যে ইট ওয়াজ অনলি দেন, এরপরে হি উড টেক দ্য মানি, সে কি করলো, টাকাটা নিল। জাস্ট এ মিনিট। আচ্ছা,
এই যুক্তি দেখানোর পরেই সেই টাকাটা নিল। হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক অফ হিজ ওন কেয়ারলেসনেস, সে হচ্ছে তার নিজস্ব যে অসতর্কতা, তার পেছনেই সে দাঁড়িয়েছিল। হি ওয়াজ এ ফ্রি উইল এজেন্ট, এখানে দেখো আরেকটা ক্যারেক্টারিস্টিক বলেছে, সেটা হচ্ছে সে একজন স্বাধীন চেতা একজন লোক ছিল। হি চুজ টু ডু কেয়ারফুল ওয়ার্ক, সে সচেতনভাবে কাজ করতে পছন্দ করতো। এন্ড ইফ হি ফেল, এবং সে যদি ব্যর্থ হতো, হি টুক দ্য রেসপন্সিবিলিটি উইদাউট সাবটারফিউজ। সাবটারফিউজ ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ, এটার মানে হচ্ছে এক্সকিউজ, ঠিক আছে? এটার মানে হচ্ছে এক্সকিউজ, মূলত অজুহাত। এবং সে কোনো ধরনের অজুহাত ছাড়াই সে দায়িত্ব নিত। এই লাইনটা একটু তোমরা খেয়াল রাখো, এই শেষের এই লাইনটা হি ওয়াজ থেকে সাবটারফিউজ পর্যন্ত গ্রামাটিক্যাল কোশ্চেন থাকতে পারে এবং বেশ ভালো সম্ভাবনা আছে। আহ এরপর দেখো, এই জায়গাটা একটা বিষয় খেয়াল করো, ইফ হি ফেল কন্ডিশনাল সেন্টেন্স, তো এই জায়গাটা আসলে হি টুক দ্য রেসপন্সিবিলিটি। এই জায়গাটায় হি উড টেক, সাধারণত আমরা এটা ইউজ করি যে হি উড টেক, কিন্তু লেখিকা এই জায়গায় হি টুকটা ইউজ করেছে, যেটা আসলে আহ, মানে একটু রেয়ার ইউজ, ঠিক আছে? ইনকারেক্ট না, কিন্তু একটু রেয়ার ইউজ। লেখিকা এখানে এই কন্ডিশনালের এই ব্যাপারটা ইউজ করছে, এটা আমরা একটু খেয়াল রাখবো, ঠিক আছে? জাস্ট এটাই। এরপর দেখো, অ্যান্ড হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিং, এবং সে আমার জন্য অনেক অপ্রয়োজনীয় কাজও করতো। দ্য গ্রেসিয়াস থিং, এবং হচ্ছে উপকারী কিছু বিষয়। এখানে গ্রেসিয়াস বলতে হচ্ছে উপকারী বোঝাচ্ছে, ঠিক আছে? কৃতজ্ঞতা স্বরূপ যে কাজগুলো করতো। এরপর দেখো, দ্যাট উই ফাইন্ড ডান অনলি বাই দ্য গ্রেট অফ হার্ট, আমরা যে কাজগুলো আসলে দেখি যে করে কারা, শুধুমাত্র শুধুমাত্র তারাই যারা, যাদের হৃদয় কি খুব গ্রেট, ঠিক আছে? এরকম বোঝাচ্ছে। থিংস নো ট্রেনিং ক্যান টিচ, মানে এইসব বিষয়গুলো কোনো প্রশিক্ষণ শেখাতে পারে না। ফর, এখানে ফর কিন্তু কনজাংশন, ঠিক আছে? খেয়াল করো, কারণ ফরের পরে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তো এটা আমরা খেয়াল রাখবো। ফর হচ্ছে কনজাংশন। ফর দে আর ডান অন দা ইনস্ট্যান্ট, কারণ এগুলো করা হয় খুব মুহূর্তের মধ্যেই, কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়া। উইথ নো প্রেডিকেটেড এক্সপিরিয়েন্স, কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা ছাড়াই, ঠিক আছে? কোনো ধরনের পূর্ব চিন্তা ভাবনা ছাড়াই। হি ফাউন্ড এ কাবি হোল, সে একটা গর্ত পেলো। বিসাইড দ্য ফায়ার প্লেস, আগুন যে জায়গায় যেখানে জ্বালায় সেখানে পাশে একটা গর্ত পেলো। কি পেলো? গর্ত পেলো, এটা খেয়াল রাখো, ঠিক আছে? ফায়ার প্লেস দ্যাট আই হ্যাড নট নোটিস, যেটা আসলে আমি খেয়াল করি নাই। দে আর অফ হিজ ওন অ্যাকর্ড, অ্যাকর্ড মানে হচ্ছে কি, অ্যাকর্ডের সিনোনিম হচ্ছে ইফোর্ট, খেয়াল রাখবা, ঠিক আছে? তার নিজের চেষ্টায়, তার নিজের চেষ্টায়, দেয়ার অফ হিজ ওন অ্যাকর্ড হি পুট কিন্ডলিং, সে কিন্ডলিং মানে হচ্ছে আগুন জ্বালানোর যে বিষয়, সেই বিষয়গুলো, এন্ড মিডিয়াম উড, এবং ছোট ছোট আহ, কাঠের টুকরো রাখলো, সো দ্যাট আই মাইট অলওয়েজ হ্যাভ ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল রেডি ইন কেস অফ সাডেন ওয়েট ওয়েদার, এবং সেখানে এগুলো রাখলো কি কি কারণে, যাতে করে আমি সব সময় কি পাই, শুকনা কাঠ পাই, রেডি ইন কেস অফ সাডেন ওয়েট ওয়েদার, হঠাৎ করে যদি হচ্ছে বৃষ্টি মিষ্টি শুরু হয়, মেঘলা দিন শুরু হয়, ওই সময় যেন আমি হচ্ছে কাঠ পাই। মানে গর্তের মধ্যে সে কিছু কাঠ টাঠ রেখে দিল, ঠিক আছে? মানে এক ঢিলে দুই পাখি, এদের গর্তে হচ্ছে আহ হ্যাঁ, সিএম ইবনে ইজাম কোশ্চেন করেছে মাইটের জায়গায় কুট দিতে পারতো কিনা, হ্যাঁ দিতে পারতো, সমস্যা নেই, ঠিক আছে? আহ এরপর দেখো, এ স্টোন ওয়াজ লুজ ইন দ্য রাফ ওয়াক টু দ্য কেবিন, মানে কেবিনে আসার পথে একটা পাথর কি ছিল, লুজ ছিল। হি ডাগ এ ডিপার হোল এন্ড স্টাডিড ইট। স্টাডিড, এখানে স্টাডিড মানে কি, ওই যে ভালো করে দেয় কোনো কিছু, রিপেয়ার করে দেয় বোঝাচ্ছে। সে একটা গভীর গর্ত করে এটাকে রিপেয়ার করে দিল। অলদো হি কেম হিমসেলফ বাই এ শর্টকাট ওভার দ্য ব্যাংক, যদিও সে অন্য একটা শর্টকাট রাস্তা দিয়ে আসতো, ওই তীরের কাছ দিয়ে, ঠিক আছে? আই ফাউন্ড দ্যাট ওয়েন আই ট্রাই টু রিটার্ন হিজ থটফুলনেস উইথ সাচ থিংস এজ ক্যান্ডি এন্ড অ্যাপলস, আমি দেখলাম যে যখন আমি নাকি তার এই যে আহ, বিষয়গুলা, ঠিক আছে, তার এই থটফুলনেস, তার এই চিন্তা ভাবনা গুলাকে, তার এই গ্রাটিটিউডকে যখন আমি কিছু ক্যান্ডি ম্যান্ডি দিয়ে বা অ্যাপল ট্যাপল দিয়ে আমি যখন হচ্ছে তাকে শুভেচ্ছা জানাতে চাচ্ছিলাম, হি ওয়াজ ওয়ার্ডলেস, সে ছিল ওয়ার্ডলেস। এই প্রশ্নটা আসতে পারে, ঠিক আছে? যখন লেখিকা তাকে অ্যাপল ট্যাপল দিত, তখন সে আসলে কেমন ছিল, ঠিক আছে? কেমন এক্সপিরিয়েন্স ছিল, মানে এক্সপ্রেশন ছিল। হি ওয়াজ ওয়ার্ডলেস। থ্যাংক ইউ ওয়াজ পারহেপস অ্যান এক্সপ্রেশন ফর হুইচ হি হ্যাড হ্যাড নো ইউজ, মানে থ্যাংক ইউ এমন একটা এক্সপ্রেশন ছিল তার কাছে, ফর হুইচ হি হ্যাড হ্যাড নো ইউজ, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। প্রথম হ্যাডটা হচ্ছে অক্সিলারি, পরের হ্যাডটা হচ্ছে মেইন ভার্ব। যে হি হ্যাড হ্যাড নো ইউজ, যেটা সে কখনো ইউজ করতো না মনে হয়, লেখিকা বলতেছে যে থ্যাংক ইউ মনে হয় সাধারণত সে কখনো ইউজ করতো না। ফর হিজ কার্টেজি, তার যে কার্টেজি, সৌজন্য। ওয়াজ ইনস্টিংটিভ, এই ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে?
এইটা একটু খেয়াল রাখবো ভালোভাবে। ইনস্টিংক্টিভ মানে হচ্ছে সহজাত, বাই বর্ন, যেটাকে বোঝায় যে বাই বর্ন বলে, ঠিক আছে। একদম ন্যাচারাল, যেটা আমরা এটার সিনোনিম বলতে পারি কি, আমরা ন্যাচারাল বলতে পারি, ঠিক আছে। বাই বর্ন বলতে পারি, বাই বর্ন, ন্যাচারাল, এরকম কিছু। হি অনলি লুকড এট দ্য গিফট এন্ড মি, সে শুধুমাত্র গিফটের দিকে তাকাতো এবং আমার দিকে তাকাতো, এন্ড স্কার্টিন লিফটেড, এবং একটা চোখের পর্দা পড়তো, সো দ্যাট আই স ডিপ ইনটু দ্য ক্লিয়ার ওয়েল অফ হিজ আইস, এই লাইনটা গুরুত্বপূর্ণ। আহ, এবং তখন যাতে করে আমি দেখতাম তার চোখের গভীরে, ইনটু দ্য ক্লিয়ার ওয়েল, ওয়েল মানে কি, কূপ, তাই না? ওয়েল মানে হচ্ছে কূপ বোঝায়। তার মানে তার চোখের গভীরতাটাকে বোঝাচ্ছে। তার চোখকে তুলনা করা হয়েছে কূপের সাথে, সো দিস ইজ এ মেটাফোর, ঠিক আছে, এটা হচ্ছে একটা মেটাফোর। তার চোখের গভীরতা আমার চোখে ধরা পড়তো, এন্ড গ্রাটিটিউড ওয়াজ দেয়ার, এবং সেখানে কি ছিল, কৃতজ্ঞতা ছিল। সেই চোখের মধ্যে কি ছিল, কৃতজ্ঞতা। কারণ তার মুখের মধ্যে কোনো থ্যাংক ইউ না থাকলেও, মুখের মধ্যে থ্যাংক ইউ না থাকলেও তার চোখের মধ্যে কি ছিল, কৃতজ্ঞতা ছিল। আর এটাই হচ্ছে লেখিকা বলতেছে, এই গুণটাকেই লেখিকা বলতেছে ইন্টিগ্রিটি, কোনো ধরনের মানে বই কিছু নাই, একদম সব জেনুইন। এবং সেখানে কি ছিল, অ্যাফেকশন ছিল, দেখো, স্নেহ ছিল, সফট ওভার দ্য ফার্ম গ্রানাইট অফ হিস ক্যারেক্টার, এবং আহ, এইগুলো ছিল খুব কোমল, ওভার দ্য ফার্ম গ্রানাইট, তার উপরটা খুব শক্ত হলেও তার ভেতরটা খুব শুষ্ক, কোমল ছিল, এরকম বোঝানো হচ্ছে। আচ্ছা, এরপর দেখো, হি বিকেম ইন্টিমেট, ইন্টিমেট মানে কি, ফ্রেন্ডলি, তাই না? মানে বোঝানো হচ্ছে ফ্রেন্ডলি, সে ফ্রেন্ডলি হয়ে গিয়েছিল, অফকোর্স উইথ মাই পয়েন্টার, কার সাথে, ওই যে পটের, প্যাটের সাথে, ঠিক আছে, তার যে কুকুরের নাম, ঠিক আছে, এটা, এই লাইনটা গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবে, তো হিসেবে আসছে, ঠিক আছে, সে কার সাথে ফ্রেন্ডলি হয়েছে, লেখিকার সাথে কিন্তু না, ওই কুকুরের সাথে। দ্যার ইজ এ স্ট্রেঞ্জ কমিউনিয়ন বিটুইন এ বয় এন্ড ডগ, মিল, খেয়াল রাখবে, মিল, কমিউনিয়ন মানে হচ্ছে মিল। আচ্ছা, এটার সিনোনিম কি কি বলতে পারবা দেখি, কমিউনিয়ন সিনোনিম বলো দেখি, কে বলতে পারবা? আহ রোশনি, হারমোনি, তাহসিন, হ্যাঁ রোশনি বলছো ম্যাচ, ম্যাচ তো অবশ্যই হয়। তাহসিন, নাজিমুদ্দিন, সিমি, তোমরা যেটা বলছো হারমোনি, এইটা ভালো হয়, ঠিক আছে, হারমোনি, হারমোনিটা ম্যাচের চেয়ে ভালো হয়। সিমিলারিটি যেটা বলছো সেটাও, উম, সেটাও হবে, হারমোনিটা ভালো হবে, হারমোনি, হারমোনি যেটা, ঠিক আছে, এটা বেস্ট। আচ্ছা, দ্যার ইজ এ স্ট্রেঞ্জ কমিউনিয়ন বিটুইন এ বয় এন্ড এ ডগ, মানে একটা কুকুর এবং একটা বয়ের মধ্যে একটা খুব অদ্ভুত একটা মিল আছে। পারহেপস দে পজেস দ্য সেম সিঙ্গেলনেস অফ স্পিরিট, সম্ভবত তারা খুব একই ধরনের, খুব একটা চেতনা মানে পজেস করে, ধারণ করে, দ্য সেম কাইন্ড অফ উইজডম, একই ধরনের হচ্ছে জ্ঞান। ইট ইজ ডিফিকাল্ট টু এক্সপ্লেইন, এটা ব্যাখ্যা করা কঠিন, কিন্তু বাট ইট এক্সিস্ট, কিন্তু এটা আছে, এটা আসলে ঘটে। ওয়েন আই ওয়েন্ট অ্যাক্রস দ্য স্টেট ফর এ উইকেন্ড, আমি যখন সপ্তাহের শেষে আমি অ্যাক্রস দ্য স্টেট ফর এ উইকেন্ড, আমি যখন হচ্ছে ওই স্টেটটা পার হয়ে গিয়েছিলাম, আই লেফট দ্য ডগ ইন জেরিস চার্জ, আমি কুকুরটাকে জেরির দায়িত্বে দিয়ে গেছিলাম। মানে আমি বলতেছে, আমি ওই অঞ্চলটা থেকে যখন এক সপ্তাহ পরে কোথাও গিয়েছিলাম, আমি সেটাকে জেরির কাছে দিয়ে গিয়েছিলাম। মাই রিটার্ন ওয়াজ বিলেটেড এন্ড ফগ ফিল্ড, এবং আমার ফেরত আসাটা একটু দীর্ঘস্থায়ী হচ্ছিল, অ্যান্ড ফগ ফিল্ড দ্য মাউন্টেন পাসেস সো ট্রেচারাসলি দ্যাট, এখানে ছেড়ে ছেড়ে লাইনগুলো দিয়েছে, তো এই জন্য আমরা একটু সহজ অনুবাদ করে বলি। এবং তার ফিরে আসাটা দীর্ঘায়িত ছিল, কারণ আসলে কুয়াশা, পর্বতগুলোতে কুয়াশা অনেক ভরে গিয়েছিল, যে ফগ ফিল দা মাউন্টেন পাসেস, মাউন্টেন পর্বতের রাস্তাগুলো, রাস্তাগুলো কুয়াশায় আসলে কুয়াশাচ্ছন্ন হয়ে গেছিল, সো ট্রেচারাসলি। সো ট্রেচারাসলি মানে হচ্ছে, মানে খুব ভয়ঙ্কর ভাবে বোঝাচ্ছে, মানে খুব ফাঁদ পাতা, ঠিক আছে, মানে কুয়াশাগুলো এমন ভাবে ছিল যে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে রাস্তা দিয়ে আসার সময়। দ্যাট ইট ওয়াজ মানডে, ইট ওয়াজ মানডে, সোমবার দিন দুপুরে কি হলো, বিফোর আই রিচ দ্য কেবিন, আমি কেবিনে আসার আগে, দ্য ডগ হ্যাড বিন ফেড অ্যান্ড কেয়ার ফর দ্যাট মর্নিং, কুকুরটাকে খাওয়ানো হয়েছিল এবং কি যত্ন নেওয়া হয়েছিল সেই সকালে। এই সেন্টেন্সটা প্যাসিভে আছে, এটার অ্যাক্টিভ পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, এটার অ্যাক্টিভ, এটার অ্যাক্টিভ যদি আসে তাহলে সাবজেক্ট কিন্তু কি হবে, জেরি হবে, তাই না? কারণ খাওয়াইছে কে, কুকুরকে খাওয়াইছে কে, জেরি, তাই না? তাহলে জেরি দিয়ে করতে হবে, জেরি, তারপর দিতে হবে হ্যাড ফেড, এইভাবে আসবে, জেরি হ্যাড ফেড দ্য ডগ, তাই না? জেরি হ্যাড ফেড, আবার সাথে ওই যে কেয়ার আছে, এন্ড কেয়ার ফর দ্য ডগ, এইভাবে আসবে।
জেরি কেম আর্লি ইন দ্য আফটারনুন অ্যাংশাস। জেরি বিকাল বেলায় সেদিন এসেছিল, খুব চিন্তিত অবস্থায় এসেছিল। দ্য সুপারিনটেন্ডেন্ট সেড নোবডি উড ড্রাইভ ইন দ্য ফগ। যে হচ্ছে ওদের যে সুপার ছিল, তত্ত্বাবধায়ক ছিল, সে বলেছিল কি যে কেউই এই ফগের মধ্যে বেরোতে পারবে না, বাইরে যেতে পারবে না। হি সেড, সে বলল, আই কেম লাস্ট নাইট অ্যান্ড ইউ হ্যাড নট কাম। আমি গতকাল এসেছিলাম, গত রাতে এসেছিলাম, কিন্তু তুমি আসো নাই। সো আই ব্রাউড প্যাট সাম অফ মাই ব্রেকফাস্ট, এবং তাই আমি প্যাটের জন্য কিছু ব্রেকফাস্ট এনেছিলাম আজকে সকালে। আই উড নট হ্যাভ লেট এনিথিং হ্যাপেন টু হিম। আই উড নট হ্যাভ লেট এনিথিং হ্যাপেন টু হিম, আমি আসলে তাকে কোনো আহ, এই লাইনটার মিনিংটা একটু খেয়াল করে করতে হবে। দেখো, আই উড নট হ্যাভ লেট, লেট মানে কোনো কিছু হতে দেয়া, ঠিক আছে। এনিথিং হ্যাপেন টু হিম মানে আমি কুকুরটাকে যেন কোনো কিছু না হয়, কুকুরটার যেন কোনো কিছু না ঘটে, সেটা আমি খেয়াল খেয়াল করছিলাম, ঠিক আছে। আমি তাকে কোনো কিছু আহ, হতে দিচ্ছিলাম না। আই গেভ হিম এ ডলার ইন পেমেন্ট, আমি তাকে, লেখিকা বলতেছে যে আমি তাকে ডলার দিলাম পেমেন্ট হিসেবে। এন্ড হি লুকড এট ইট এন্ড ওয়েন্ট অ্যাওয়ে, আবার আগের মতোই সেটার দিকে তাকালো এবং চলে গেল। বাট দ্যাট নাইট হি কেম ইন দ্য ডার্কনেস, কিন্তু সেই রাতে সে অন্ধকারের মধ্যে আসলো এবং নকড এট দ্য ডোর, এবং দরজায় কড়া নাড়লো। কামিং জেরি, আই সেড, ইফ ইউ আর অ্যালোউড টু বি অ্যাওয়ে দিস লেট। জেরিকে সে বলল যে আসো, তোমাকে কি এত রাতে আসলে বের হতে দিয়েছে? ইফ ইউ আর অ্যালোউড টু বি অ্যাওয়ে দিস লেট মানে সেটা বলতেছে। আই টোল্ড মেবি এ স্টোরি, হি সেড। আহ আমি সম্ভবত একটা গল্প বলেছিলাম। জেরি বলতেছে, আই টোল্ড দেম আই থট ইউ উড ওয়ান্ট টু সি মি। আমি তাদেরকে বলেছিলাম যে মনে হয় আপনি আমার সাথে দেখা করতে চান। লেখিকা বলতেছে, দ্যাটস ট্রু, আই অ্যাসিউরড হিম। জেরিকে বললো যে হ্যাঁ, এটা সত্য। অ্যান্ড আই স হিজ রিলিফ, এবং তখন দেখলাম যে সে একটু চিন্তা থেকে মুক্ত হলো। আই ওয়ান্ট টু হিয়ার অ্যাবাউট হাউ ইউ ম্যানেজড উইথ দ্য ডগ। লেখিকা কোশ্চেন করতেছে, আমি আসলে শুনতে চেয়েছিলাম যে তুমি কিভাবে এই কুকুরটাকে সামলালে, ঠিক আছে। আহ, এরপর আমরা কত নম্বর পেজে আছি? 77 নম্বর পেজে আছি। মেবি প্রায় শেষ পর্যায়ে চলে আসি কিনা। আচ্ছা, উই আর অলরেডি 11:43। আমরা আহ, রাত কি বেশি হয়ে যাচ্ছে কিনা? আমাদের অনেকে কিন্তু লিভ করছে, দেখি তোমাদের একটু মতামত জানাও দেখি। আমরা কি সেকেন্ড পার্ট আরেকদিন দেখবো, নাকি আজকে শেষ করে দিব? শেষ করে ফেলবো? আচ্ছা, ঠিক আছে। ওকে, তোমরা বলতেছো শেষ করে ফেলতে, ওকে শেষ করে দিই। তা দেখো, হি স্যাট বাই দ্য ফায়ার, এখানে এই প্রিপজিশনটা খেয়াল রাখবো, ফ্রেজাল ভার্বটা খেয়াল রাখবো। হি স্যাট বাই মানে পাশাপাশি, সে পাশে বসেছিল, আগুনের পাশে। উইথ মি লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে বাই থেকে কোশ্চেন আসতে পারে, আর উইথ থেকে কোশ্চেন আসতে পারে। হি স্যাট ড্যাশ দ্য ফায়ার ড্যাশ মি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা খেয়াল রাখবো এটা। বাই পাশে, আগুনের পাশে বোঝাচ্ছে, আমার সাথে বসেছিল যেন উইথ মি। অ্যান্ড টোল মি অফ দেয়ার 2 days টুগেদার, এবং অফ দেয়ার টু ডেজ, এই যে দেয়ার, এই দেয়ারটা কাদের কাদের বলা হচ্ছে? ডগ অ্যান্ড জেরি, তাই না? এটা খেয়াল রাখো, কোশ্চেন থাকতে পারে। মানে তাদের দুজনের একসাথে দুদিনের কথা বললো। দ্য ডগ লে ক্লোজ টু হিম, কুকুরটা তার গা ঘেঁষে শুয়ে থাকতো। অ্যান্ড ফাউন্ড এ কমফোর্ট দেয়ার, এবং সেখানে খুব আরাম পেতো। দ্যাট আই ডিড নট হ্যাভ ফর হিম, যেই আরামটা আমি তাকে দিতে পারতাম না। হি স্টেড রাইট উইথ মি, সে ঠিক ঠিক আমার সাথেই থাকতো। মানে হি, এইখানে হিটা আসলে কে দেখো, এই কোশ্চেন কিন্তু হতে পারে এগুলো। এই হিটা হচ্ছে ডগ, তাই না? সে আমার সাথে সাথেই থাকতো, এক্সেপ্ট ওয়েন হি র্যান ইন দ্য লরেল, যখন নাকি শুধুমাত্র সে কোথায় যেত? লরেলে যেত। আচ্ছা, লরেল মানে কি আমরা জানি কিনা, বলো দেখি, কে বলতে পারবা? লরেল মানে, আই এম ওয়েটিং ফর ইউর আনসার। লরেল মানে হচ্ছে আহ, না, আসতেছে না তোমাদের আনসার গুলা। আচ্ছা, করতে থাকো দেখি। উম, শামিমা আফরিন, শামিমা আফরিন, আফরিন যেটা বলতো সেটা ঠিক আছে। মানে এক ধরনের হচ্ছে আহ গাছের মতো বোঝায়, জোরদারের মতো, ঠিক আছে? Except when he ran and the laurel, there was a place where the grass was high, এই যে বর্ণনা দিয়ে দিচ্ছে, দেখা যায় পাশে, দেখো দেখো। দেয়ার ওয়াজ এ প্লেস ওয়ার দ্য গ্রাস ওয়াজ হাই, একটা জায়গা ছিল যেখানে ঘাসগুলো অনেক লম্বা ছিল। এন্ড আই লে ডাউন ইন ইট, আমি সেখানে শুয়ে থাকতাম। এন্ড হাই হিট, এবং কি করতাম? এই যে হিটটা কিন্তু হাইট থেকে আসছে, তাই না?
এবং আমি সেখানে পালিয়ে থাকতাম। আই কুড হিয়ার প্যাট হান্টিং ফর মি, আমি আমি শুনতে পেতাম প্যাট কি করতো, আমাকে খুঁজতো, একদম হন্যে হয়ে খুঁজতো। হান্টিং মানে হচ্ছে, হান্ট মানে তো আমরা জানি শিকার করা, এখানে বোঝাচ্ছে একদম হন্যে হয়ে খোঁজা, মানে পাগলের মতো খোঁজা। ওয়েন হি ফাউন্ড মি হি অ্যাক্টেড ক্রেজি, যখন সে আমাকে পেতো সে একদম পাগলের মতো হয়ে যেত। এন্ড হি র্যান অ্যারাউন্ড এন্ড অ্যারাউন্ড মি, এবং সে আমার খালি চারদিকে খালি ঘুরতে ঘুরতে বৃত্তাকারে ঘুরতে থাকতো। সো দিস মানে দিস, এই প্যারাটা পুরোটাই বোঝাচ্ছে যে ওই যে বলেছিল দেখো, ডগ এবং একটা বয়ের মধ্যে কি আছে, একটা কমিউনিয়ন আছে, ঠিক আছে, সেইটার ব্যাখ্যাটাই কিন্তু এখানে আসছে। দেখো, জেরি এবং ডগ দুটার মধ্যে একটা কমিউনিয়ন, যেটা জেরি যেমন এতিম, ডগটাও এতিম, ঠিক আছে, এরকম একটা বিষয়। ঠিক আছে, জেরি হচ্ছে যেমন হচ্ছে তার প্রভুভক্ত টাইপ, ডগটাও তার প্রভুভক্ত টাইপ, এরকম। বা দুইজনের মধ্যে একটা ইনোসেন্স এর মিল আছে, ইন্টিগ্রিটির মিল আছে, একটা মিল দেখাইছে এখানে মতো লেখিকা। উই ওয়াচড দ্য ফ্লেমস, আমরা হচ্ছে আগুনের ধোঁয়াগুলো খেয়াল করতেছিলাম। দ্যাটস অ্যান অ্যাপল লগ হি সেড, সেটা বললো যে এটা একটা আপেল গাছের গুঁড়ি ছিল। ইট বার্নস দ্য প্রেটিয়েস্ট অফ এনি উড, এটা সবচেয়ে অন্যান্য যে কোনো কাঠের চেয়ে কি ভালো জ্বলে, ঠিক আছে, এটা বোঝাচ্ছে। আহ উই ওয়ার ভেরি ক্লোজ। আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দেই, এইটাকে তোমরা এটা কি সুপারলেটিভে আছে তাই না, এটাকে তোমরা পজিটিভে চেঞ্জ করতে পারবে কারা কারা, ঠিক আছে, পজিটিভে চেঞ্জ করে আমাকে পাঠিও তো, ঠিক আছে। ইট বাউন্স দ্য, এবং নিজের নিজের চেষ্টায় এটা আছে পজিটিভে, তোমরা পজিটিভে চেঞ্জ করার চেষ্টা করবে, ঠিক আছে। আমি জানি তোমরা অনেকেই পারবা, ইভেন এখনই অনেকে পারবা, ঠিক আছে, বাট এখন করার দরকার নাই, তুমি খাতায় লিখে পরে আমাকে যে কোনো এক সময় পাঠিয়ে দিও, ঠিক আছে। এরপর দেখো, হি ওয়াজ সাডেনলি ইম্পেল টু স্পিক, ইম্পেল মানে হচ্ছে বাধ্য হওয়া, ঠিক আছে, ইম্পেল আহ বাধ্য হওয়া বলতে মানে হচ্ছে নিজের মন থেকে বাধ্য হওয়া। সে হঠাৎ করেই কথা বলতে খুব মানে আগ্রহী হলো। ইউ লুক এ লিটল বিট লাইক মাই মাদার, তোমাকে অনেকটা আমার মায়ের মতো লাগে, স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার, বিশেষ করে আগুনের পাশে, এই অন্ধকারের মধ্যে তোমাকে আমার মায়ের মতো লাগে। বাট ইউ আর অনলি 4 জেরি ওয়েন ইউ কেম হিয়ার, কিন্তু তোমার মাত্র 4 বছর বয়স ছিল যখন তুমি এখানে আসছো। ইউ হ্যাভ রিমেম্বার্ড হাউ শি লুকড অল দিস ইয়ার্স, তোমার কি আসলে মনে আছে ওই সময় আসলে তোমার মা দেখতে কেমন ছিল? মাই মাদার লিভস ইন ম্যানভিল, জেরি বললো যে তার মা ম্যানভিলে বাস করে। ফর এ মোমেন্ট, কিছুক্ষণের জন্য, ফাইন্ডিং দ্যাট হি হ্যাড এ মাদার শক মি, লেখিকা বলতেছে যে তার যে একটা মা আছে, এটা আমি কিছুক্ষণের জন্য একটু কি হলো, আমাকে আঘাত করলো বা আমি একটু শকড হলাম। আই ডিড নট নো ওয়াই ইট ডিস্টার্ব মি, আমি আসলে বুঝলাম না কেন এটা আমাকে ডিস্টার্ব করলো। এইটার লাইনটার মানেটা বুঝছি কিনা আমরা, দেখি কে কে বুঝছো। সে কেন আসলে শকড হইলো, ঠিক আছে, এই লাইনটা কেন বললো, সে আসলে শকড কেন হইলো বলো দেখি, কে বলতে পারবা? হুম, সে কেন শকড হইলো? আচ্ছা, আমি তোমাদের আহ কেউ যদি ভয়েসে বলতে চাও হাত তুলতে পারো, ঠিক আছে, আমি আনমিউট করার ব্যবস্থা করব। হুম, সে কেন শকড হইলো? শিয়াবুদ্দিন, ওকে, বলো। স্যার এখানে সম্ভবত মা থাকা সত্ত্বেও সে যে ওই এতিমখানায় আছে এই জন্য শকড হয়েছে সম্ভবত। আহ দেখো, পরের লাইনে বলা আছে দেন আই আন্ডারস্টুড মাই ডিস্ট্রেস, তারপর আমি আমার ডিস্ট্রেস মানে হচ্ছে হতাশাটা বুঝলাম, ঠিক আছে। আই ওয়াজ ফিল্ড উইথ এ প্যাশনেট রিজেনমেন্ট দ্যাট এনি ওমেন শুড গো অ্যাওয়ে অ্যান্ড লিভ হার সান, হ্যাঁ তুমি যেটা বলছো সেটার ব্যাখ্যাটা দেয়া আছে, ঠিক আছে। আহ, এবং এটাই হচ্ছে কারেক্ট আনসার মূলত, যে বাট এই জায়গায় যে লাইনটা বলছে, আই ডিড নট নো ওয়াই ডিস্টার্ব মি, কিন্তু আমি আসলে বুঝতেছিলাম না কেন এটা ডিস্টার্ব করলো, এটা দিয়ে আসলে সে এর চেয়ে বেশি কিছু বোঝাচ্ছিল। এর চেয়ে বেশি কিছু যেটা বোঝাচ্ছিল সেটা হচ্ছে সে নিজে একটা, তার সাথে জেরির সাথে একটা খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিল, এবং একটা স্নেহপরায়ণ একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিল। এবং সে নিজেকে, জেরিকে ভেবেছিল জেরি হচ্ছে এতিম, সে ভেবেছিল জেরি হচ্ছে এতিম, এবং সে নিজেকে জেরির মা হিসেবে কল্পনা করা শুরু করলো, ঠিক আছে, জেরির মা হিসেবে, বুঝতে পারছো? মানে এই কারণে সে হচ্ছে আই ডিড নট নো ওয়াই, মানে যখন সে ভাবলো যে না, জেরির তো মা আছে, তখন তার ওই জায়গাটায় আঘাত পেলো, ঠিক আছে। এম আই রাইট? তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? ঠিক আছে, মানে জেরি কিন্তু মানে লেখিকা কিন্তু জেরি এতিম হিসেবেই জানতো, ঠিক আছে। এবং আহ এবং সে, তার জন্য একটা কি ফন্ডনেস তৈরি হয়েছিল জেরির জন্য, এবং তার সাথে একটা ভালো সম্পর্ক হয়েছিল, ঠিক আছে। বাট যখন সে জানলো যে না, জেরির মা আছে, তখন সে ভাবলো যে আচ্ছা, তাহলে তো আমি তো আসলে কেউ না, আমি যেটা ভাবছিলাম সেরকম তো কেউ আসলে হতে পারবো না, বা হওয়াটা আসলে সম্ভব না। এবং এই বিষয়টা তাকে একটু শক্ত করলো, একটু খারাপও লাগলো, ঠিক আছে, যে না আমি, কারণ জেরিকে তার এত ভালো লাগছে
যে সে আসলে চেয়েছে এতিমকে আসলে মানুষ, আহ খারাপ মানুষ যারা তারা কিন্তু এতিমদের সাথে দুর্ব্যবহার করে, কিন্তু লেখিকা ভালো মানুষ হওয়ার কারণেই কিন্তু লেখিকা ওর আচরণ দেখে, চরিত্র দেখে ওর মা হওয়ার জন্য বেশি উদ্গ্রীব ছিল, ঠিক আছে। সো দিস ইজ দ্য মেইন রিজন। সে সে একটু শক হয়েছে, একটু আঘাত পেয়েছে, ঠিক আছে। আহ সে আবার এটা স্বীকার করছে, দেন আই আন্ডারস্টুড মাই ডিস্ট্রেস, এবং তারপর একটু পরে সে বুঝলো যে আসলে কেন সে একটু হতাশ হয়েছে। আই জাস্ট ফিল উইথ এ প্যাশনেট রিজেনমেন্ট দ্যাট, তারপর দেখো কি হয়েছে। রিজেনমেন্ট মানে হচ্ছে অসন্তুষ্টি, তাই না? রিজেনমেন্ট মানে হচ্ছে আমরা বলতে পারি অ্যাঙ্গার। অ্যাঙ্গার আর প্যাশনেট মানে হচ্ছে কি তীব্র, বোঝাচ্ছে সিভিয়ার, ঠিক আছে, ডিটারমাইন, সিভিয়ার এরকম। তার খুব একটা তীব্র রাগ হলো, অসন্তুষ্টি হলো যে এনি ওমেন শুড গো অ্যাওয়ে এন্ড লিভ হার সান। মানে কিভাবে একটা মেয়ে, একটা মহিলা কি আসলে দূরে চলে যেতে পারে তার ছেলেকে আসলে ছেলে, এ সান লাইক দিস ওয়ান, এবং এরকম একটা সান। দেখো এই লাইনটা দিয়ে বোঝা যাচ্ছে, আমি যেটা তোমাদের বললাম সেই কথাটার সত্যতা এটা দিয়ে বোঝা যাচ্ছে। বলতেছে এরকম একটা ছেলে রেখে আসলে একটা মহিলা কি দূরে চলে যেতে পারে বা দূরে চলে যেতে পারে। দ্য অরফানেজ ওয়াজ এ হোলসাম প্লেস। এতিমখানা একটা খুব একটা কমন একটা জায়গা। দ্য ফুড ওয়াজ মোর দেন অ্যাডেকুয়েট। এবং হোলসাম প্লেস বলতে বলছে বিশাল জায়গা, ঠিক আছে। এতিমখানাটা একটা বিশাল জায়গা ছিল, লার্জ প্লেস ছিল। তারপর হচ্ছে খাদ্যেরও কোনো অভাব ছিল না, অ্যাডেকুয়েট ছিল যথেষ্ট, বয়েজ ওয়ার হেলদি, ছেলেরা খুব স্বাস্থ্যবান ছিল, গ্রান্টেড, সব ঠিক আছে, পারহেপস দ্যাট দ্য বয় ফেল্ট নো ল্যাক, ছেলেটা কোনো ধরনের অভাব বোধ করে নাই। হোয়াট ব্লাড ফেড দ্য বয়েলস অফ এ উম্যান হু ডিড নট ইয়ার্ন ওভার দিস চাইল্ডস লিন বডি দ্যাট হ্যাড কাম ইন পার্টুরিয়ন পার্টুরিশন আউট অফ হার ওন। বড় সেন্টেন্স বলে ফেলছে, মাথার উপর দিয়ে অনেকে চলে যাচ্ছে, আমরা একটু ছোট করে বলি, ঠিক আছে। গ্রান্টেড, আচ্ছা ঠিক আছে। দ্য বয় ফেল্ট নো ল্যাক, কোনো অভাব ছিল না। হোয়াট ব্লাড ফেড দ্য বাউলস অফ এ ওম্যান, হোয়াট ব্লাড ফেড দ্য বাউলস অফ এ ওম্যান মানে বোঝাচ্ছে যে যেই আহ, রক্ত নাকি হচ্ছে ফেড দ্য বাউলস অফ এ ওম্যান, মানে গর্ভে যে বড় হয়েছিল যে ছেলেটা, হু ডিড নট ইয়ার্ন ওভার হিজ দিস চাইল্ডস লিন বডি, যে নাকি হচ্ছে ইয়ার্ন ওভার দিস চাইল্ড, এই বাচ্চাটার এই বিষয়ে আসলে চিন্তিত ছিল না, তার হচ্ছে এই যে লিন বডি, পাতলা পাতলা রোগা একটা বডির ব্যাপারে, দ্যাট হ্যাড কাম ইন পার্টুরিশন আউট অফ আর ওন, ঠিক আছে। পার্টুরিশন মানেটা কি আমরা জানি কেউ? এটা অবশ্যই একটা নাউন। এটা মানেটা কি জানো? পার্টুরিশন, দেখি কি বলতে পারো। সাইড, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। মানে এখানে মূল কথাটা দেখো, আমরা যদি সহজে বলতে চাই তবে, দ্যাট দ্য বয় ফেল্ট নো হোয়াট ব্লাড ফেড দ্য বয়েলস অফ এ উম্যান হু ডিড নট ইয়ার্ন ওভার দিস চাইল্ডস লিং বডি দ্যাট হ্যাড কাম ইন পার্টুরেশন আউট অফ হার ওন। মানে নিজের গর্ভ থেকে আসছে, যে গর্ভের ব্লাড দিয়ে হচ্ছে সে তার বাচ্চাকে বড় করেছে, সেই বাচ্চাটার জন্য আসলে ফিলিংসটা আসে না, এটা আসলে কিভাবে সম্ভব, এই কথাটার মানে হচ্ছে এইটা, ঠিক আছে। এই লাইন থেকে কোনো কোশ্চেন টোশ্চেন আসার সম্ভাবনা নাই, জাস্ট মিনিংটা বোঝার জন্য দেখো। আহ এখন দেখো ওই যে লেখিকা জিজ্ঞেস করতে, হ্যাভ ইউ সিন হার জেরি লেটলি, তুমি কি রিসেন্টলি তাকে দেখছো? লেটলি মানে হচ্ছে এখানে কিছু না, সম্প্রতি, ঠিক আছে। লেটলি মানে হচ্ছে রিসেন্টলি। আই সি হার এভরি সামার বলতেছে আমি প্রত্যেক সামারে তার সাথে দেখা করি। শি সেন্স ফর মি, সে হচ্ছে আমার জন্য কিছু না কিছু পাঠায়। আই ওয়ান্টেড টু ক্রাই আউট, ওয়াই আর ইউ নট উইথ হার, মানে সে চিৎকার দিয়ে বললো, যে একটু জোরেই বললো যে কেন তুমি তার সাথে থাকো না, হাউ ক্যান শি লেট ইউ গো অ্যাওয়ে অ্যাগেইন, কিভাবে সে হচ্ছে তোমাকে আবার এরকম চলে যেতে দিল। হি সেড, সে বললো, শি কামস আপ হিয়ার ফ্রম ম্যানভিলে ওয়েন এভার শি ক্যান, যখনই সে পারে সে ম্যানভিলে থেকে এখানে আসে। শি ডাজন্ট হ্যাভ এ জব নাও, তার এখন একটা চাকরি নাই। হিজ ফেস শোন ইন দ্য ফায়ার লাইট, তার মুখটা হচ্ছে উজ্জ্বল হয়ে উঠলো আগুনের আলোতে। এই যে ইমেজারি, দেখো এটা একটা ইমেজারি, ঠিক আছে। এই ইমেজারি দিয়ে কি বুঝাইছে দেখো, হ্যাঁ, এখানে যেটা বলতেছে, তার মুখটা আগুনের আলোতে উজ্জ্বল হয়ে উঠলো, ঠিক আছে। এইটা দিয়ে যেটা বুঝাইছে সেটা হচ্ছে, জেরি চিন্তা করা শুরু করছে যখন তার মায়ের মিথ্যে বর্ণনা যখন দিচ্ছিল, ঠিক আছে, তখন সেও নিজে নিজে ইমাজিন করতেছিল তার মায়ের একটা মিথ্যে একটা ছবি, এবং ছবিটা চিন্তা করে তার মুখটা উজ্জ্বল হয়ে যাচ্ছিল, ঠিক আছে। যে তার যদি একটা মা থাকতো তাহলে কেমনই তো হতো, ঠিক আছে, কত ভালোই না হতো, ওই যে শুভ চিন্তা, একটা ভালো চিন্তা, ঠিক আছে। তো ওইটা ভেবে হচ্ছে তার মুখ, মানে মুখটা কি শোন হয়ে গিয়েছিল, উজ্জ্বল হয়ে গিয়েছিল।
He wanted to give me a puppy, but they can't let any one boy keep a puppy. এখানে কি বলতেছে দেখো, আহ তার মা তাকে একটা পাপ্পি দিতে চেয়েছিল। পাপ্পি মানে কি? পাপ্পি মানে কি বুঝছো? পাপ্পি মানে হচ্ছে পেট, তাই না? তাকে একটা আহ তাকে একটা পোষা কুকুর দিতে চেয়েছিল, পাপ্পি। বাট দে ক্যান্ট লেট এনি ওয়ান বয় কিপ এ পাপ্পি। দেখো কত সুন্দর করে সে মিথ্যা বলতেছে। কিন্তু ওই যে এতিমখানার অথরিটিরা তারা কোনো আসলে কুকুর ছানা রাখতে দেয় না। ইউ রিমেম্বার দ্য স্যুট আই হ্যাড অন লাস্ট সানডে? তোমার কি মনে আছে যে আমি গত রবিবার যে স্যুটটা নিয়ে এসেছিলাম? হি ওয়াজ প্লেনলি প্রাউড। সে ছিল খুবই মানে একটু গর্ববোধ করতেছিল। শি সেন্ট মি দ্যাট ফর ক্রিসমাস। সে আমাকে এটা পাঠিয়েছিল কি, ক্রিসমাসের জন্য পাঠিয়েছিল। দ্য ক্রিসমাস বিফোর দ্যাট, ক্রিসমাসের আগে সে পাঠিয়েছিল। হি ড্রু এ লং ব্রেথ। সে একটা দীর্ঘশ্বাস ফেললো। সেভারিং দ্য মেমোরি, ওই মেমোরিকে মনে করে করে। হি সেন্ট মি এ পেয়ার অফ স্কেটস। সে আমার জন্য এক জোড়া কি পাঠিয়েছিল? স্কেটস পাঠিয়েছিল। স্কেটস মানে হচ্ছে যে বুট জুতা যেটাকে বলে, ঠিক আছে? যেটাকে মূলত বুট জুতা বলে, ঠিক আছে? বড় জুতা যেটা, ওটাকে স্কেটস বলে, ঠিক আছে? তাহলে আই লেট দ্য আদার বয়েজ ইউজ দেম, আমি এগুলা অন্য ছেলেদেরকে ইউজ করতে দিয়েছিলাম। বাট দে আর কেয়ারফুল অফ দেম, তারা এগুলো খুব যত্ন সহকারে ইউজ করতেছে। হোয়াট সার্কামস্টেন্স আদার দেন পোভার্টি? তাহলে তোমাদের দারিদ্রতার কি আছে জিজ্ঞেস করছে, তো এতিমখানায় কেন? মানে কিসের কারণে তোমাদের দারিদ্রতা? আই এম গোয়িং টু টেক দ্য ডলার ইউ গেভ মি ফর টেকিং কেয়ার অফ প্যাট, হি সেড। uh, I'm going to take the dollar you gave me for taking care of pet and buy her a pair of gloves. আমি তোমার কাছ থেকে এই টাকাটা নিচ্ছি, ডলার তুমি যেটা দিয়েছো তোমার পেটকে টেক কেয়ার করার জন্য। এন্ড বাই হার এ পেয়ার অফ গ্লোভস, এবং গ্লাভস, এবং তাকে এক জোড়া কি কিনে দিব? গ্লাভস কিনে দিব। আই হেটেড হার, প্রপার্টি অর নট, দেয়ার ওয়াজ আদার ফুড দেন ব্রেড এন্ড দ্য সোল। আচ্ছা, এই লাইনটা বুঝছো কিনা তোমরা? দেখো এই লাইনটা, আই এম গোয়িং টু টেক, এটা আসলে কাকে সে গ্লাভস কিনে দিবে? আচ্ছা, প্যাট স্পেলিং বলতে প্যাট দিয়ে এখানে নাম বোঝাচ্ছে, বুঝছো? এটা আসলে পেট না, ঠিক আছে? কুকুরটার নাম, এটা প্রপার নাউন। এটা তুমি যেটা ভাবছো পেট, মানে পেট না, যে কোশ্চেন করলো আর কি, এটা প্রপার নাউন, ঠিক আছে? আরেকজন কোশ্চেন করছে হোয়াট সার্কামস্টেন্স আদার দেন পোভার্টি। এইখানে যে কোশ্চেনটা, হোয়াট সার্কামস্টেন্স আদার দেন পোভার্টি, মানে দারিদ্রতার ব্যাপারে আহ, কি অবস্থা, মানে পোভার্টি ছাড়া আর দারিদ্রতার ব্যাপারে কি অবস্থা তোমাদের, এটা হচ্ছে এই কোশ্চেন। এই লাইনটা আসলে কে করছে এখানে দেখো। আমাদের কোনো ইনভার্টেড কমা দেয়া আছে কিনা? এখানে কিন্তু কোনো ইনভার্টেড কমা দেয়া নাই, ঠিক আছে? এইখানে আসলে লেখিকা নিজে নিজে বলতেছে, বুঝতেছো? লেখিকা নিজে নিজে বলতেছে, এখানে জেরিকেও বলতেছে, ব্যাপারটা এরকম না। লেখিকা নিজেই হচ্ছে নিজেকে এই কোশ্চেনটা করতেছে, এবং সেটা জেরিকে বলতেছে, ব্যাপারটা এরকম। আহ, এরপর দেখো যে জেরি বলতেছে আই এম গোয়িং টু টেক দ্য ডলার ইউ গেভ মি ফর টেকিং কেয়ার অফ পেট এন্ড বাই হার এ পেয়ার অফ গ্লাভস। আচ্ছা, গ্লাভসটা আসলে কাকে কিনে দিতে চায় বলো দেখি? গ্লাভসটা কাকে কিনে দিতে চাচ্ছে? থ্যাংক ইউ। তার মাকে। তার মাকে এই টাকা দিয়ে গ্লাভস কিনে দিবে। আচ্ছা, এরপরে অনেক কিছু ছিল। এরপরে হচ্ছে যেটা বলতেছে যে আই হেটেড হার, আমি তাকে ঘৃণা করলাম। পোভার্টি অর নট, দারিদ্রতা হোক আর যাই হোক। দেয়ার ওয়াজ আদার দেন ফুড দেন ব্রেড, খাদ্যের জন্য হোক, রুটির জন্য হোক। এন্ড দ্য সোল ফুড স্টার্ভ অ্যাজ কুইকলি অ্যাজ দ্য বডি, মানে আত্মার খাবারটাই, আত্মার ক্ষুধাই তো আসল ক্ষুধা, ঠিক আছে? বডি যতটা দ্রুত ক্ষুধা হয় তার চেয়ে বেশি দ্রুত ক্ষুধার্ত হয়ে যায় হচ্ছে আত্মা। হি ওয়াজ টেকিং হিজ ডলার টু বাই গ্লাভস ফর হার বিগ স্টুপিড হ্যান্ডস এন্ড শি লেভড অ্যাওয়ে ফ্রম হিম। তাহলে বলতেছে কি দেখো, এই যে জেরির কথা বলতেছে, সে এই ডলার গুলো নিয়েছিল গ্লাভ কিনে দেওয়ার জন্য তার বড়, বিগ, বিগ দিয়ে এখানে নেগেটিভ আছে, বিগ স্টুপিড হ্যান্ডস মানে বেয়াদব মহিলা, মহিলার হাতকে হাতের গ্লাভকে কিনে দেওয়ার জন্য। এন্ড শি লিভড অ্যাওয়ে ফ্রম হিম, যেই যেই মহিলা নাকি তাকে ছেড়ে চলে গেছে, তাকে ছেড়ে থাকে, ম্যানভিলে থাকে। এন্ড কন্টেন্টেড হারসেলফ, কন্টেন্ট মানে হচ্ছে সন্তুষ্টি, এবং সেখানে কি সে সন্তুষ্ট, তাই না? সেখানে সে সন্তুষ্ট নিজে নিজে থেকে থেকে সন্তুষ্ট উইথ সেন্ডিং হিম স্ক্যাটস, শুধুমাত্র তাকে এক জোড়া জুতা পাঠিয়েই সে সন্তুষ্ট। মানে এটা কেমন মহিলা যে হচ্ছে সে নিজের ছেলেকে ছেড়ে থাকে? She likes white gloves.
সে আবার বলতেছে সে সাদা গ্লাভ পছন্দ করে। ডু ইউ থিঙ্ক আই ক্যান গেট দেম ফর $1? তোমার কি মনে হয় আমি $1 দিয়ে সেটা কিনতে পারবো? লেখিকা বলতেছে আই থিঙ্ক সো, আমি মনে হয় তুমি পারবে। অ্যান্ড আফটার মাই ফার্স্ট পারি এট হার, এবং আমি অ্যান্ড আফটার মাই ফার্স্ট পারি এট হার উই ডিড নট স্পিক অফ হার অ্যাগেইন। হ্যাঁ, মানে এখানে বলতেছে ফারি মানে হচ্ছে আহ, যে রাগটা, ঠিক আছে, আমার তার প্রতি রাগের পরে উই ডিড নট স্পিক অফ হার অ্যাগেইন, আমরা তার ব্যাপারে আর কথা বলি নাই। হি ইজ হ্যাভিং এ মাদার, তার একটা মা আছে, এনি সর্ট এট অল, যেই প্রকারই হোক না কেন, রিলিভ মি, আমাকে সেটা উদ্ধার করলো, অফ দ্য এক, একটা যন্ত্রণা থেকে, আই হ্যাড হ্যাড অ্যাবাউট হিম, তার ব্যাপারে যে আমার একটা আহ একটা যে করুণা ছিল, যন্ত্রণা ছিল, সেটা থেকে আমাকে উদ্ধার করলো। হি ওয়াজ নট লোনলি, যাই হোক সে আসলে কি না, একা না। ইট ওয়াজ নান অফ মাই কনসার্ন, যাই হোক এটা আমার ব্যাপার না। মানে লেখিকা এখন একটু কি হয়ে গেছে দেখো, লেখিকা এখন একটু মনে মনে একটু কি হয়ে গেছে, একটু বিরক্ত হয়ে গেছে দূর, ঠিক আছে। মানে নিজে হচ্ছে আসলে মানে বিরক্ত হওয়াটা আসলে কি, ভালো বিরক্ত যেটাকে বলে, ঠিক আছে, ভালো বিরক্ত। মানে সে আসলে চাইছিল জেরিকে হচ্ছে নিজের ছেলের মতো চিন্তা করবে, কিন্তু আসলে জেরির একটা মা আছে, ঠিক আছে, মা আছে, কিন্তু মা এমন বদমাইশ মা, ঠিক আছে। সেই বদমাস মায়ের জন্য আবার জেরি হচ্ছে এত মায়া, ঠিক আছে, জেরির হচ্ছে এত ভালোবাসা। হ্যাঁ, মানে জেরি লেখিকার কিন্তু একটা জেলাসও ফিল হচ্ছে, যে মানে আহ, একটু জেলাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, মনের অজান্তে কিন্তু একটু জেলাস হয়ে যাচ্ছে। তারপর দেখো কি বলতেছে, হি হি কেম এভরিডে অ্যান্ড কাট মাই উড, সে প্রতিদিন আসতো আমার কাঠ কাটতো, অ্যান্ড ডিড স্মল হেল্পফুল ফেভার্স, এবং আমার জন্য কিছু ছোট ছোট কাজ করে দিত আমার উপকারে, অ্যান্ড স্টিক টু টক, এবং আমার সাথে কথা বলতো। দ্য ডেজ হ্যাড বিকাম কোল্ড, আস্তে আস্তে দিনগুলো কি ঠান্ডা হতে থাকলো। অ্যান্ড অফেন আই লেট হিম কাম আউট, কাম ইনসাইড দ্য কেবিন, এবং আমি তাকে প্রায় হচ্ছে কেবিনের ভেতর নিয়ে আসতাম। হি উড লাই অন দ্য ফ্লোর, সে বিছানায় শুয়ে থাকতো। ইন ফ্রন্ট অফ দ্য ফায়ার, এই লাইনটা খেয়াল রাখো, প্রিপোজিশনাল কোশ্চেন থাকতে পারে এই লাইন থেকে। অন দ্য ফ্লোর, ইন ফ্রন্ট অফ দ্য ফায়ার, সে আগুনের সামনে ফ্লোরে শুয়ে থাকতো প্রায়। উইথ ওয়ান আর্ম অ্যাক্রস দ্য পয়েন্টার, একটা হাত ওই কুকুরটার দিকে দিয়ে। অ্যান্ড দ্য উড বোথ ডোজ অ্যান্ড ওয়েট কোয়াইটলি ফর মি, এবং তারা দুইজনেই খুব ধীরে সুস্থে আমার আমার জন্য কি শান্তভাবে ওয়েট করতো। আদার ডেজ অন্যান্য দিন, দ্য র্যান উইথ এ কমন এক্সটেসি, এক্সটেসি থ্রু দ্য লরেল, অন্যান্য দিন তারা ওই ঝোপঝাড়ের ওদিক দিয়ে, ওই গাছগুলোর দিকে খুব আনন্দ নিয়ে হচ্ছে তারা কি করতো, দৌড়াদৌড়ি করতো। অ্যান্ড হি ব্রাউট মি ব্যাক বার্মিলিয়ন ম্যাপল লিভস, এবং সে আমাকে কি এনে দিয়েছিল, বার্মিলিয়ন ম্যাপল লিভস এনে দিয়েছিল। অ্যান্ড চেস্টনাট বাউবস ড্রিপিং উইথ ইম্পেরিয়াল ইয়েলো, আই ওয়াজ রেডি টু গো। আচ্ছা, এই লাইনটাতে আসলে কি বুঝাইছে দেখো, শেষে যে দুই লাইন, যে হি ব্রট মি ব্যাক, সে আমাকে এনে দিয়েছিল বার্মিলিয়ন ম্যাপল লিভস, কিছু পাতা, বার্মিলিয়ন পাতা এনে দিয়েছিল, এক ধরনের গাছ। অ্যান্ড চেস্টনাট বাউবস, এবং চেস্টনাট বাবস, বাবস মানে কি, কে বলতে পারবা? বাবস ড্রিপিং উইথ ইম্পেরিয়াল ইয়েলো, বাবস হচ্ছে এক ধরনের, কি বলে এটাকে, আহ, মূলত আহ, এক ধরনের হচ্ছে গাছ, এক ধরনের ফল বলে। হ্যাঁ, মানে তোমার কি বলে এটাকে, মানে চেস্টনাট, বাদাম গাছ, বাদাম গাছের ছোট গাছ, মানে চারা জাতীয় গাছ এরকম। ড্রিপিং উইথ ইম্পেরিয়াল ইয়েলো মানে যেই গাছের অলরেডি হচ্ছে কিছুটা হলদে একটা রং আসছে। আই সেড টু হিম, ইউ হ্যাভ বিন মাই ফ্রেন্ড, আমি তাকে বললাম যে তুমি আমার বন্ধু হয়ে গিয়েছো। আই শ্যাল অফেন থিঙ্ক অফ ইউ অ্যান্ড মিস ইউ, আমি তোমাকে প্রায়ই মনে করব এবং মিস করব। প্যাট উইল মিস ইউ টু, এই কুকুরটাও তোমাকে মিস করবে। আই এম লিভিং টুমোরো, আমি আগামীকাল চলে যাচ্ছি। ডিড নট আনসার অ্যান্ড আই ওয়াচড হিম গো ইন সাইলেন্স আপ দ্য হিল, সে কোনো আনসার দিল না, এবং আমি দেখলাম সে কি, আহ তাকে যেতে দেখলাম চুপচাপ পাহাড়ের উপর দিয়ে। এখানে গোটা ফাইনিট ভার্ব না নন ফাইনিট ভার্ব বলো দেখি, গোটা কি ফাইনিট না নন ফাইনিট? এটা কিন্তু অবশ্যই নন ফাইনিট, কারণ এটা হচ্ছে ফাইনিট, ঠিক আছে, এটা হচ্ছে ফাইনিট। আর গোটা হচ্ছে, খেয়াল রাখবো, এটাকে বলে বেয়ার ইনফিনিটিভ, ঠিক আছে, এটাকে বলে কি বেয়ার ইনফিনিটিভ। এখানে একটা মনে মনে একটা টু আছে, যে টু উজ্জ্ব থাকে, সেটার নাম হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আই এক্সপেক্টেড হিম দ্য নেক্সট ডে, মানে যেদিন সে চলে যাবে সেদিন সে আশা করেছিল যে জেরি আসবে, বাট হি ডিড নট কাম, কিন্তু সে আসলো না। আই ক্লোজ দ্য কেবিন, আমি কেবিন বন্ধ করলাম। স্টার্টেড দ্য কার, গাড়ি চালু করলাম। আই স্টপ বাই দ্য অরফেনেজ, এতিমখানার পাশে এসে থামলাম। অ্যান্ড লেফট দ্য কেবিন কি অ্যান্ড মানি, এবং হচ্ছে কেবিনের চাবিটা এবং কিছু টাকা দিয়ে গেলাম। উইথ মিস ক্লার্ক, ক্লার্কের কাছে। অ্যান্ড উইল ইউ কল জেরি ফর মি টু সে গুড বাই টু হিম, তখন আহ, সে তাকে জিজ্ঞেস করলো তো যে, তুমি কি জেরিকে একটু ডেকে দিবে, আমি তাকে বিদায় জানাবো। তখন ওই
ওইটা কি বললো, ওই মহিলা বললো, ক্লার্ক বললো যে আই ডোন্ট নো ওয়্যার হি ইজ, আমি জানি না সে কোথায়। ওয়্যার হি ইজ, দেখো এটা কিন্তু এমবেডেড কোশ্চেনের নিয়ম, ঠিক আছে। আহ খেয়াল রাখো। আই এম অ্যাফ্রেড অফ হি ইজ নট ওয়েল, হি ডিড নট ইট হিজ ডিনার দিস নুন। ওই মহিলা বলতেছে যে আমি আশঙ্কা করতেছি মনে হয় সে মনে হয় সুস্থ না। হি ডিড নট ইট হিজ ডিনার দিস নুন, সে দুপুরে সে খায় নাই। ডিনার বলতে অনেকেই কিন্তু আমরা ভাবি যে রাতের খাবার, না। ডিনার মানে হচ্ছে যে কোনো এক সময়ের খাবার, ঠিক আছে। সেটা দুপুরের হতে পারে, রাতের হতে পারে, যে কোনো এক সময়ের খাবার। এটা খেয়াল রাখবো, ঠিক আছে। তাহলে দেখো, এই যে শেষের যে কথাগুলা, আহ ওয়ান অফ দ্য আদার বয়েজ স হিম গোয়িং ওভার দ্য হিল, আর একটা ছেলে তাকে কোথায় কোথায় দেখছে, তাকে দেখেছে গোয়িং ওভার দ্য হিল, পাহাড়ের উপরে দেখেছে, ইনটু দ্য লরেল, ওই ঝোপঝাড়ের মধ্যে। ইটস নট লাইক হিম, কিন্তু এটা ওয়ান অফ দ্য আদার বয়েজ স হিম, কিন্তু তার মতো দেখতে ছিল না কি ছেলেটা, এরকম বললো। আই ওয়াজ অলমোস্ট রিলিভড, যাই হোক আমি আসলে রিলিভড হলাম। ইট উড বি ইজিয়ার নট টু সে গুড বাই টু হিম, মনে হয় তাকে বিদায় না দেওয়াটাই আমার জন্য সহজ হবে। এরপর বলতেছে যে আই সে, এটা আমি বললাম, আই ওয়ান্টেড টু টক উইথ ইউ অ্যাবাউট হিজ মাদার, আই ওয়ান্টেড টু টক উইথ ইউ অ্যাবাউট হিজ মাদার, আমি তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম তার মায়ের ব্যাপারে। ওয়াই হি ইজ হেয়ার, কেন আসলে জেরি এখানে, বাট আই এম ইন মোর অফ এ হারি দেন আই এক্সপেক্টেড টু বি, কিন্তু আমি আসলে অনেক তাড়ার মধ্যে আছি। আমার যতটা তাড়ার মধ্যে থাকার কথা ছিল তার চেয়ে বেশি। ইটস আউট অফ দ্য কোশ্চেন ফর মি টু সি হার নাও টু, আসলে এখন তার সাথে দেখা করাটা আমার জন্য আসলে সম্ভব না। বাট হেয়ার সাম মানি, এখানে কিছু টাকা আছে, টু বাই থিংস ফর হিম, তার জন্য কিছু কেনার জন্য, এট ক্রিসমাসে এন্ড অন হিজ বার্থডেতে, এবং তার জন্মদিনে। ইট উইল বি বেটার দেন ফর মি টু ট্রাই টু সেন্ড হিম থিংস, বেটার দেন ফর মি, মানে এটা বলতেছে ইট উইল বি বেটার দেন ফর মি টু ট্রাই টু সেন্ড হিম থিংস, আমার জন্য এটা ভালো হবে যদি হচ্ছে তাকে কিছু পাঠিয়ে দেওয়ার চেষ্টা করো। আই কুড সো ইজিলি ডুপ্লিকেট, আমি খুব সহজেই ডুপ্লিকেট করতে পারবো, মানে কিনতে পারবো। স্কেটস ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ। শি ব্লিঙ্কড হার অনেস্টি স্পিনস্টার্স আইস, ওই মহিলা হচ্ছে কি করলো, তার চোখ একটু ই করলো, আহ, পলক ফেললো। দেয়ার্স নট মাচ ইউজ ফর স্কেটস হেয়ার, এখানে আসলে স্কেটস এর তেমন দরকার নাই, বুট জুতার তেমন দরকার নাই। শি সেড, সে বললো, হার স্টুপিডিটি অ্যানয়েড মি, তার কি করলো, স্টুপিডিটি অ্যানয়েড, আমাকে অ্যানয়েড করলো। আর একটা হোমওয়ার্ক থাকবে তোমাদের জন্য, এটাকে প্যাসিভ করবা, ঠিক আছে, গুরুত্বপূর্ণ, এই দুইটা আমাকে পাঠাবা, ঠিক আছে। এরপর দেখো, হোয়াট আই মিন, আই সেড, আমি বললাম যে আসলে আমি যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ইজ দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু ডুপ্লিকেট দ্য থিংস হিজ মাদার সেন্স হিম, আমি আসলে তার মা তার জন্য যা কিনেছে, যেটা পাঠাইছে, সেটা আমি দিতে চাইনি। আই মাইট হ্যাভ চুজেন স্কেটস ইফ আই ডিড নট নো শি হ্যাড অলরেডি গিভেন দেম টু হিম, আমি আসলে বুট জুতাই কিনে দিতাম তাকে, যদি আসলে আমি না জানতাম যে তার মা তাকে এটা অলরেডি দিয়েছে। শি স্টেয়ার্ড এট মি, সে আশ্চর্য হয়ে আমার দিকে তাকালো এক দৃষ্টিতে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, শি সেড, সে বলল, আমি এগুলো বুঝতে পারতেছি না। হি হ্যাজ নো মাদার, হি হ্যাজ নো স্কেয়ার্স, তার তো কোনো মা নাই, তার কোনো বুট জুতাও নাই, ঠিক আছে। সো এভরিথিং স্টপ হিয়ার, এন্ডেড হিয়ার, এন্ড দিস মানে আনডাউটলি এ ভেরি গুড স্টোরি ইফ ইউ মানে গট ইট, তোমরা যদি আসলে এটাকে ফিল করো তাহলে এটা মানে সত্যি খুব আসলে টাচি একটা টাচি একটা গল্প কিন্তু, ঠিক আছে, কাছে একটা গল্প। কারণ দেখো, জেরির আসলে আমি যদি একটু সামারাইজ করি বিষয়টা, মানে জেরির বিষয়টা যেটা হয়েছিল সেটা হচ্ছে, জেরি আসলে তার মাকে আসলেই কখনো সে আহ, কল্পনা করতে পারে নাই, ঠিক আছে। তার মায়ের আদর সে পায় নাই, কিন্তু যখন হচ্ছে এই লেখিকা আসছিল, যে লেখিকার কাছ থেকে সে তার মায়ের আদরটা পেয়েছিল, এবং হচ্ছে আহ লেখিকাকেও সে মায়ের মতোই দেখেছিল, এবং এই জন্যই কিন্তু আহ ওই যেদিন লেখিকা চলে যাবে সেদিন আর তার সাথে দেখা করতে পারেনি, তার মন খারাপ এতই ছিল, সে খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছিল, ঠিক আছে। বাট কেন তাকে মিথ্যা বলছে, মিথ্যা বলছে এই কারণে, যাতে হচ্ছে ওই যে তার ইন্টিগ্রিটি, সাধুতা, যাতে করে হচ্ছে লেখিকা তাকে এতিম ভেবে কোনো ধরনের হচ্ছে সই, বাড়তি কোনো ধরনের হচ্ছে মানে কি বলে, করুণা যেন না করে, ঠিক আছে। এতিম ভেবে যেন করুণা না করে, এই জন্য হচ্ছে আসলে জিরি ওই মিথ্যাটা বলেছে, ঠিক আছে। আর লেখিকার ক্ষেত্রে একই ব্যাপার, লেখিকাও জেলের জন্য আসলে সম পরিমাণ ফিলটাই করছিল,
এবং যখন লেখিকা জানলো যে জেরির মা আছে, জেরি যখন বললো, তখন লেখিকা একই কারণে আসলে একটু হার্ট হয়েছে, কারণ লেখিকা আসলে তাকে তার নিজের ছেলের মতো হিসেবে ভাবতেছিল। তো এই যে একটা দেখো, এইটা কোন অধ্যায়ে আছে? রিলেশনশিপ অধ্যায়, তাই না? এই যে দেখো লেখা আছে রিলেশনশিপ অধ্যায়। সো হোয়াট কাইন্ড অফ রিলেশনশিপ উই আর গেটিং হিয়ার? আমরা আসলে কি ধরনের রিলেশনশিপ এখানে পাচ্ছি? এখানে না মা ছেলের রিলেশন, না হচ্ছে বন্ধুর, যে মানে আমরা কি পাচ্ছি আসলে? এখানে কিন্তু কোনো ফ্যামিলিয়ার রিলেশনশিপ না। এখানে যেটা সেটা হচ্ছে একটা খুবই আমরা কি বলতে পারি, একটা এক্সেপশনাল রিলেশনশিপ। ঠিক আছে, এক্সেপশনাল রিলেশনশিপ। আমরা যদি বলি ফ্রেন্ডলি সম্পর্ক ছিল তাদের মধ্যে, তাহলে ফ্রেন্ডলি সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু দেখো যে একটা ছোট্ট 12 বছরের ছেলে, লেখিকা হচ্ছে একটা এইজেড একটা উমেন। ঠিক আছে। আবার যখন আমরা বলতেছি যে হচ্ছে এখানে মাদার, মা এবং ছেলের সম্পর্ক, সেই ক্ষেত্রে মা এবং ছেলের সম্পর্কটাও কিন্তু আসলে ওইভাবে হয়ে উঠতে পারে নাই, কারণ জেরি যখন বলছে তার মা আছে। সো দিস ইজ টোটালি অ্যান এক্সেপশনাল রিলেশনশিপ, যেটাই হোক না কেন, বাট ইট ইজ ভেরি টাচিং। ঠিক আছে। তো এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসতে পারে। আর কি কি ভোকাবুলারি জাতীয় কিছু কোশ্চেন এখানে অলরেডি দেয়া আছে, দেখো এই জায়গাটা আমরা একটু সলভ করে এখান থেকে হুবহু কোশ্চেন মিলে যেতে পারে আমাদের। অ্যাকুরেটলি মানে হচ্ছে প্রিসাইজলি, ডুপ্লিকেট মানে কি রিপিট, এক্সটেসি মানে আমরা জানি হচ্ছে হ্যাপিনেস, ইম্পেলড মানে হচ্ছে কি ফোর্স করা, বাধ্য হওয়া, ইন্টিগ্রিটি মানে হচ্ছে ট্রাস্ট ওয়ার্দিনেস, ইন্টিমেট মানে হচ্ছে কি ফ্রেন্ডলি, আইসোলেশন মানে হচ্ছে কি প্রাইভেসি, পাপ্পি দিয়ে কি বোঝাচ্ছে, ডগ বুঝিয়েছে, স্টেক দিয়ে কি বুঝিয়েছে, পাইল বুঝিয়েছে, ট্র্যাশাসলি দিয়ে বুঝিয়েছে মূলত আনহ্যাপিলি, না সরি ফেইথলেসলি, বিশ্বাসঘাতকতার সাথে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত বিশ্বাসঘাতকতা, বিশ্বাসঘাতকতার সাথে। তো এই 10টা ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে হুবহু চলে আসতে পারে। আমরা একটু ভালোভাবে খেয়াল রাখবো। তারপর ট্রু ফলস যে লাইন্স গুলো আছে, এই লাইন্স গুলো থেকে আসলে গ্রামাটিক্যাল কোশ্চেন থাকতে পারে। গ্রামাটিক্যাল কোশ্চেন কোনগুলো থাকতে পারে আমি একটু দেখাই দিচ্ছি তোমাদের। আহ এই যে এর মধ্যে হচ্ছে আমাদের দেখো, আহ 4 নাম্বারটা মূলত, 4 নাম্বার সেন্টেন্সটা, জেরি পেড টু হ্যাভ, জেরি পেড টু হ্যাভ দ্য এক্স রিপেয়ার্ড, এই জায়গায় শূন্যস্থান থাকতে পারে। তারপর হচ্ছে যেটা সেটা হচ্ছে আহ, এই জায়গাটায় উইদাউট বিং আস্কড, প্যাসিভের জায়গাটায় যে রিড আদার জবস অ্যারাউন্ড দ্য কেবিন উইদাউট বিং আস্কড। তারপর যেটা সেটা হচ্ছে আহ 6 নাম্বারটা দেখো, 6 নাম্বার যে প্যাসিভ করা হয়েছে যে অংশটা, এইটা থেকে থাকতে পারে দ্য অথর্স ডগ ওয়াজ ফেড অ্যান্ড কেয়ার্ড ফর, এইটা। তারপর হচ্ছে দ্য ডগ হ্যাড ট্রাই টু রান অ্যাওয়ে ফ্রম, দরকার নাই। এইটা প্যাসিভ থাকতে পারে, দ্য অথর সিম্পাথাইজেস উইথ জেরিস মাদার। তারপর হচ্ছে যেটা দ্যাটস এনাফ। আচ্ছা, এরপরে গিয়ে এই যে শূন্যস্থানটা, এটা একটু সলভ করে নিতে হবে। ঠিক আছে। তো আমরা আর 2 মিনিট কষ্ট করে শূন্যস্থানটা একটু সলভ করে নেই। এখানে দেখো যেহেতু 5টা শূন্যস্থান আছে, 5টা আমাদের পরীক্ষা 5টা আসে চলে আসতে পারে। ঠিক আছে। তো এই নাম্বারটা, এট ফার্স্ট দ্য রিলেশনশিপ বিটুইন দ্য অথর ন্যারেটর অ্যান্ড জেরি ইজ ড্যাশ অন জেরি, জেরি ইজ, ইজ আছে। দেখো শূন্যস্থান গুলো কিভাবে আসলে সলভ করা যায়। জেরি ইজ ড্যাশ অন জেরি, ইজ আছে, ইজের পরে যদি আমরা ভার্ব দেই তাহলে সেটা অবশ্যই থার্ড ফর্মেই হবে, তাই না? তাহলে থার্ড ফর্মে হলে থার্ড ফর্ম ভার্ব আছে আমার কি কি দেখো, প্রেডিকেটেড আছে, প্রেডিকেটেড, তারপর আছে হচ্ছে কি মিসড আছে এবং বিট্রেড আছে। এখন অর্থ অনুযায়ী কোনটা মেলে মূলত বলো দেখি, অর্থ অনুযায়ী আমাদের মেলে কোনটা? প্রেডিকেটেড মানে কি? তোমরা তাসনিয়া বলতেছো প্রেডিকেটেড, সিমি আপন বলতেছো প্রেডিকেটেড। প্রেডিকেটেড মানেটা কি আসলে বলো দেখি। প্রেডিকেটেড মানি, আচ্ছা রোশনি একটা বলছো, প্রেডিক্ট মানে ধারণা করা। ঠিক আছে। প্রেডিক্ট মানে ধারণা করা, প্রেডিকেট মানে ধারণা করা না। প্রেডিকেট মানে হচ্ছে আগে থেকে, মানে যেটা কি বলে, যে অ্যাট ফার্স্ট দ্য রিলেশনশিপ বিটুইন দ্য অথর ন্যারেটর এন্ড জেরি ইজ, যেটার উপর হচ্ছে আহ, ধারণা করে শুরু হয় আর কি। ঠিক আছে, এটাকে বলে
তাহলে আমরা বলতে পারি প্রেডিকেটটা হচ্ছে এ নাম্বারটা, অন জেরি উপি চপিং উড ওয়েল, মানে শুরু হয় কিভাবে, জেরি ভালোভাবে চপ কাটতে মানে উড কাটতে পেরেছিল সেই থেকে। বাট সুন এ রিয়েল বন্ড ডেভেলপস বিটুইন দেম বিকজ জেরি হ্যাজ ড্যাশ ইটস মাদার্স লাভ। জেরি হ্যাজ মিসড, তাই না, এখানে হবে কি মিসড। Jerry has missed his mother loves in his life and needs the affection and support of a mother. সুন্দরভাবে এখানে সামারিটা দিয়ে দিয়েছে। দ্য ন্যারেটর হ্যাজ ড্যাশ, আবারও হ্যাজ এর পরে বি থ্রি হবে, বা নাউন হবে, হ্যাঁ, কনফিডেন্স, হ্যাঁ এটা কনফিডেন্স হবে। ন্যারেটর হ্যাজ কনফিডেন্স ইন জেরিস ক্যারেক্টার হোয়েন শি সিজ হিজ ইন্টিগ্রিটি। জেরিস অনলি সাবটারফিউজ, ডি নাম্বারটা সাবটারফিউজ। জেরিস শুধুমাত্র একটা সাবটারফিউজ ছিল কি, যে অজুহাত ছিল কি, সে সে তার একটা কি আছে, মা আছে। দ্য নারেটর ফিলস, মানে এই যে গল্পকার যে সে হচ্ছে একটু বিট্রেট ফিল করে, একটু মনে হয় যে তার সাথে প্রতারিত করা হলো। ওয়েন জেরি টেলস হার হ্যাজ এ হি হ্যাজ এ মাদার, যার তার একটা কি মা আছে। ওকে, এখানে দেখো কিছু কোশ্চেন ম্যাচিং আছে, দরকার নাই। আহ এখানে কোনো গ্রামাটিক্যাল লাইন আছে কিনা আমি দেখাই দিই। আহ, দরকার নাই, দরকার নাই, এনাফ। আমরা এই জায়গাটায় হচ্ছে আমি তোমাদের জন্য একটু সলভ করে রেখেছিলাম, এটা কোনো এক সময় তোমাদের অনেক আগে মনে হয়। এখানে বলেছে এইচ নাম্বার, দেখো ফ্রম ইউর রিডিং অফ দ্য স্টোরি কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে সেন্টেন্স কমপ্লিট করতে বলেছে, তোমরা একটু অন্যভাবে লিখছিলাম। তোমরা যারা এই অংশটা আসলে সলভ করতে পারো নাই তাদের জন্য আমি সলভটা করে দিচ্ছি আবার। এখানে প্রথম অংশে হবে হচ্ছে আইসোলেশন, ঠিক আছে, এই নাম্বারটা হবে হচ্ছে আইসোলেশন। আমি ব্যাখ্যা না দিয়ে, যেহেতু রাত বেশি হয়ে গেছে, আমি জাস্ট সলিউশন দিয়ে দিচ্ছি। ডিউটিফুল বোঝা যাচ্ছে, ইন্টিগ্রিটি বোঝা যাচ্ছে, ইনঅ্যাডাকুয়েট এটা হচ্ছে অ্যাডাকুয়েট, অ্যাডাকুয়েট। আর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে ট্রেচারাস, ঠিক আছে। আর আমরা যেটা করব, টেক্সট প্যানাশিয়া থেকে হোক বা যেখান থেকেই হোক, আমরা এই কোশ্চেনের আনসার গুলো একটু এতে একবার হলেও একটু পড়ে রাখবো, ঠিক আছে। একবার হলেও একটু পড়ে রাখবো, যাতে এখান থেকে কোনো ধরনের এক্সপ্লেনেশন আসলে, রিটেনের কোন কোশ্চেন আসলে যেন আনসার করতে পারি, ঠিক আছে। আসার সম্ভাবনা খুব বেশি নাই, ঠিক আছে, এমসিকিউ কোশ্চেন আসার সম্ভাবনা বেশি এখান থেকে মূলত। তারপরেও যে ফিজিক্যাল এপিয়ারেন্স একটু খেয়াল রাখবো, এখান থেকে এমসিকিউ কোশ্চেন থাকতে পারে। তারপর ইন্টিগ্রিটি রিলেটেড তো কথা আমি বারবার বলেছি। ফ্রি উইল এজেন্ট ছিল, দ্যাটস এনাফ, ঠিক আছে। আহ আর কিছু দরকার নাই, ঠিক আছে। এর বাইরে আর কিছু লাগতেছে না। উই হ্যাভ ফিনিশড আপ এন্ড ইটস অলমোস্ট 12:30। আমরা প্রায় 2 ঘন্টার একটা ক্লাস নিয়েছি, এবং তোমরা প্রায় 75 বা 80 জন ক্লাস শুরু করলেও অর্ধেকের মতো আছো। এবং যাই অর্ধেক আসলে শেষ পর্যন্ত ক্লাসে ছিল, আলহামদুলিল্লাহ তোমাদের ধৈর্য ছিল। এবং আমার মনে হয় আমরা খুব ভালো একটা গল্প শেষ করেছি। এবং আহ, উপরের স্লাইডটা একটু দেখাতে চাচ্ছি, দেখতে বলতেছো। ওকে, তোমাদের রেকর্ড ক্লাস আমি ইনশাল্লাহ দিয়ে দিব, ঠিক আছে, দ্রুতই দিয়ে দিব। এবং তোমাদের ফ্রি ক্লাস আসলে এটা আর কবে নিব, এটা মানে আমার সময়ের উপর আমি চেষ্টা করব তোমাদের আসলে ফ্রি ক্লাস যতটুকু নেওয়া যায়। আর তোমরা জানো যে অলরেডি হচ্ছে একটা এক্সাম ব্যাচ শুরু করেছি, 20 তারিখ থেকে শুরু হবে, সেখানে রেগুলার সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। আর এর বাইরে কি হচ্ছে, তোমাদের এই ফ্রি গ্রুপে আসলে যতটুকু পারি আমি যখন পারি, ঠিক আছে, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, ঠিক আছে। এক্সাম ব্যাচের জন্য আলাদা গ্রুপ থাকবে কিনা, হ্যাঁ, এক্সাম ব্যাচের জন্য অলরেডি আলাদা গ্রুপ করা হয়ে গেছে, এবং সেখানে অলরেডি হচ্ছে অনেকেই যুক্ত হয়ে গেছে। এক্সাম ব্যাচের হিসেবটা আলাদা হবে, ঠিক আছে, ওইখানে রুটিন তোমাদের দিয়ে দিছি। এক্সাম ব্যাচের রুটিন অনুযায়ী ক্লাস হবে, রুটিন অনুযায়ী পরীক্ষা হবে, রুটিন অনুযায়ী সলভ ক্লাস হবে। এক্সাম ব্যাচে কিন্তু তোমাদের আহ ওইখানে হিসেবটা আলাদা, ওইখানে রুটিন প্ল্যান সব আলাদা। এবং ওইখানে হচ্ছে যে রুটিন দেওয়া হয়েছে আমি চেষ্টা করবো সেই রুটিন অনুযায়ী হচ্ছে কন্টিনিউ করার জন্য। এবং সেইখানে 4টা ক্লাস হবে রিটেনের জন্য, এবং 5টা সলভ ক্লাস হবে, ঠিক আছে। এবং তোমাদের প্রয়োজন অনুযায়ী হচ্ছে ওইখানে আহ হ্যাঁ, কেউ একজন জিজ্ঞেস করছে যে সঞ্জিতা, হ্যাঁ ওইখানে কি রেকর্ড থাকবে? হ্যাঁ অবশ্যই রেকর্ড থাকবে, ঠিক আছে, ওখানে রেকর্ড থাকবে, ইউটিউব চ্যানেলে থাকবে মূলত। যারা কোনো কারণে ক্লাস লাইভ ক্লাস করতে পারবে না, সেটা হচ্ছে রেকর্ড গুলো দেখে নিতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন টোশ্চেন কিছু আছে থাকলে হাতটা তুলতে পারো, 2-1 জনের কোশ্চেন নিয়ে আমরা, যেহেতু রাত 12:30 বেজে গেছে, ক্লাস শেষ করে দিব। কারো কোনো কোশ্চেন টোশ্চেন বা মতামত থাকলে বলতে পারো। কেউ কোনো কিছু বলতে চাইলে হাতও তুলতে পারো। ওকে,
শিহাবুদ্দিন বলতে চাচ্ছ, সঞ্জিতা আক্তার বলতে চাচ্ছ? আচ্ছা, আমি সঞ্জিতা সঞ্জিতা আক্তার, বলো। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আমাদের আসসালাম। এরকম যে একটা ইম্পর্টেন্ট মানে প্যাসেজ যদি এরকম করে আরেকবার যদি আর কয়েকটা দেখাই দিতেন ভালো হ্যাঁ, হতো। আমি সেটা তো আসলে চেষ্টা করব, ঠিক আছে, কিন্তু কথা দিতে পারতেছি না আসলে, ঠিক আছে, আমার সময়ের উপর ডিপেন্ড করবে। এখনো যেহেতু 2 মাসের মতো সময় আছে, চেষ্টা করবো, ঠিক আছে, ইনশাল্লাহ। এবং আমার ইচ্ছা আছে যে এটা তোমাদের ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার পরেও ইনশাল্লাহ অন্যান্য ভার্সিটির পরীক্ষা তোমাদের আগ্রহ থাকা সাপেক্ষে আর কি আমি চেষ্টা করবো, ঠিক আছে, যতদিন পারি আর কি, ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা স্যার। শশী বলতে চাচ্ছ, কি বলো? স্যার আসসালামু আলাইকুম। হুম, হুম, ওয়ালাইকুম আসসালাম। আমি বলবো সেটা হচ্ছে স্যার আমাদের আগামী মাসের 13-14 তারিখে বিউপির এক্সাম। তো হুম। হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জন্য আমাদের 2 মাস আছে, বাট বিউপির জন্য আমাদের 1 মাসও নেই। তো এই টাইমের মধ্যে মানে বিউপির জন্য কোনটা কোনটা পড়লে ভালো হয় সেটা বিএপির নিয়ে জন্য একটু বললে বিএপির জন্য আমার ভালো বিএপির হতো। জন্য মূলত ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন আর বিএপির প্রিপারেশন সেম প্রিপারেশন রাখতে হবে। বিএপির জন্য আলাদা প্রিপারেশন নেওয়ার দরকার নাই, তবে পরীক্ষার 4-5 দিন আগে তোমরা বিইউপি কেন্দ্রিক প্রিপারেশন নিতে পারো, বিইউপির পিবিএসএস এর কোশ্চেন দেখা, ঠিক আছে। মানে স্যার কোনো জাস্ট কম বা হ্যাঁ যে এই অংশ থেকে বিউপিটা বেশি আসে বিইউপিতে টেক্সট এরকম থেকেও, কিছু? বিইউপিতে টেক্সট থেকে আসে, গ্রামার থেকে আসে, ডাবিতেও টেক্সট থেকে আসে, গ্রামার থেকেও আসে, ঠিক আছে। সো ওরকম কোনো আসলে আহামরি পার্থক্য নাই। আর তারপরে হচ্ছে ফোকাসের পক্ষ থেকে একটা ক্লাস হবে বিইউপি কেন্দ্রিক, ঠিক আছে, এবং সেই ক্লাসটা আমিই নিব ইনশাল্লাহ। তো ওকে স্যার, থ্যাংক ইউ। সেখানেও তোমরা কিছু মেসেজ পাবে ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, ওকে। আহ কেউ একজন কোশ্চেন করছো, তাসমিয়া, আপনি কি অনলাইন ব্যাচে ক্লাস নেবেন না? অনলাইন ব্যাচে আসলে ক্লাস আমি খুব একটা নিচ্ছি না। ওই যে বললাম যে বিইউপির ক্লাসটা নিব এবং তোমাদের আরেকটা লেকচার নিব, রেগুলার লেকচারের একটা ক্লাস হবে। মেবি লেকচার 10 ক্লাসটা আমার নেয়ার কথা, ঠিক আছে, লেকচার 10 ওইটা নেয়ার কথা, ঠিক আছে। এর বাইরে আসলে অনলাইনে ক্লাস অন্য কোনো শিডিউল আসলে আমি দেই নাই। ওকে, সবাইকে ধন্যবাদ। আহ ভালো থাকো সবাই, ঠিক আছে। আহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এবং যারা ক্লাস মিস করেছে তাদের জন্য আমি রেকর্ড দিয়ে দেবো ইনশাল্লাহ, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আর আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।